আচ্ছা, আজকে আমরা স্টার্ট করছি ফার্স্ট চ্যাপ্টারটা সলিউশন। সো সলিউশন স্টার্ট করার আগে আমাকে বলো যে সলিউশনে কতগুলো কম্পোনেন্ট হয়। সলিউশনের কতগুলো কম্পোনেন্ট, কি কি কম্পোনেন্ট দিয়ে সলিউশন তৈরি হয়? সলভেন্ট আর সলিউট। তো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, যেখানে সলভেন্ট আর সলিউট মিলে ডিফারেন্ট টাইপসের সলিউশন তৈরি করেছে। ফার্স্ট ফরওয়ার্ড যাব। সো দেখে নাও, যদি সলভেন্ট গ্যাস হয়, সলভেন্ট কে গ্যাস, ঠিক আছে। সলিউট কি কি হতে পারে? যদি গ্যাস সলভেন্ট গ্যাস সলিউট, তার এক্সাম্পল মেনলি এয়ার, রাইট? গ্যাস সলভেন্ট গ্যাস সলিউট এক্সাম্পল হচ্ছে এয়ার। গ্যাস সলভেন্ট লিকুইড সলিউট, তার এক্সাম্পল হচ্ছে মিস্ট বা হিউমিডিটি। যেখানে গ্যাস সলভেন্ট দ্যাট ইজ এয়ার হচ্ছে সলভেন্ট, যার মধ্যে লিকুইড ওয়াটার ভেপার আছে অ্যাজ সলিউট, হিউমিডিটি যে ব্যাপারটা, এনিথিং মিস্ট, ফগ, হিউমিডিটি, এইগুলো। গ্যাস সলভেন্ট সলিড সলিউট, গ্যাসের মধ্যে ওইটা যেটার মধ্যে সলিউট থাকে, তাই তো? আসছি, আগে এক্সাম্পল করে দেখে নিই, তারপর দুটোর ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। শুধুমাত্র যেটার মধ্যে সলিউট থাকে তা নয়, পুরো জিনিসটা ক্রাইটেরিয়াটা ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। সো মেনলি হ্যাঁ, সলভেন্ট হচ্ছে ম্যাট্রিক্সটা, যেটা মেনলি কন্টেনার হিসেবে কাজ করছে, যার মধ্যে অন্যজন গুলছে, ঠিক আছে। যার মধ্যে অন্যজন গুলছে সেটা হচ্ছে সলভেন্ট, আর যে গুলছে সে হচ্ছে সলিউট। ইন জেনারেল এটা আমরা ছোটবেলার আইডিয়া থেকে জানি। আচ্ছা, গ্যাস সলভেন্ট সলিড সলিউট, এটা হচ্ছে স্মোক, এয়ারের মধ্যে স্মোক পার্টিকেল ঘুরছে, ডাস্ট পার্টিকেল ঘুরছে। সো গ্যাস সলভেন্ট, কিন্তু সলিড হচ্ছে সলিউট, ঠিক আছে। ক্লিয়ার? লেখার দরকার নেই, শুধু বুঝে নাও। এখানটা লিখবে, যেখানে বলবো সেখান থেকে লিখবে, এগুলো কোয়েশ্চেন্সে আসবে না, জাস্ট ধারণা দেওয়ার জন্য। দেন হচ্ছে লিকুইড সলভেন্ট। সলভেন্টটা কোনটা? যার মধ্যে কেউ গুলছে, সো লিকুইড হচ্ছে সলভেন্ট। এখন গ্যাস সলিউট, এটা হচ্ছে কি? সোডা ওয়াটার, লিকুইডের মধ্যে গ্যাস ডিসলভড আছে, সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। লিকুইডের মধ্যে লিকুইড ডিসলভ আছে, এই যে অ্যালকোহল ওয়াটার, ভিনিগার ওয়াটার, ভিনিগার সলিউশন, অ্যালকোহল সলিউশন। লিকুইডের মধ্যে লিকুইড ডিসলভ আছে, লিকুইডের মধ্যে সলিড ডিসলভ আছে, এটা সব থেকে কমন, সল্ট ওয়াটার, সুগার ওয়াটার। লিকুইডের মধ্যে সলিড ডিসলভ আছে, রাইট? নেক্সট হচ্ছে সলিড। মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা সলিডকে ইউজুয়ালি সলভেন্ট হিসেবে ইমাজিন করতে পারি না, কিন্তু সলিড যখন সলভেন্ট হবে, সলিডের মধ্যে গ্যাস, কে সলিডের মধ্যে গ্যাস। হাইড্রোকার্বন চ্যাপ্টারে এরকম বেশ কিছু এক্সাম্পল পড়েছিলে, যে এক্সাম্পলগুলোতে ছিল নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, তার উপর দিয়ে হাইড্রোজেন গ্যাসকে চার্জ করা হচ্ছে, হাইড্রোজেন গ্যাস পাস করানো হচ্ছে। সো ওখানে কি হচ্ছে, মেটালের যে সারফেসটা থাকছে ওটা সলভেন্ট হিসেবে বিহেভ করছে। নিকেলের সারফেস বা প্যালাডিয়ামের সারফেস বা প্ল্যাটিনামের সারফেস, ওটা সলভেন্ট হিসেবে বিহেভ করছে। ওর মধ্যে হাইড্রোজেন গ্যাসের মলিকিউলস গুলো অ্যাডজর্বড হয়ে থাকছে, দিয়ে সারফেসটাতে একটা সলিউশন তৈরি হচ্ছে। যেখানে মেটালের সারফেসটা হচ্ছে সলভেন্ট, আর যে হাইড্রোজেন মলিকিউল গুলো অ্যাডজর্ব হয়ে আছে ওই সারফেসের মধ্যে, সেটা হচ্ছে তোমার সলিউট হিসেবে বিহেভ করছে, রাইট? নেক্সট হচ্ছে সলিডের মধ্যে লিকুইড, এটা হচ্ছে অ্যামালগাম। সলিডের মধ্যে লিকুইড অ্যামালগাম, যেখানে সলিডটা হচ্ছে একটা মেটাল, তার মধ্যে লিকুইড মার্কারি মিক্স করে অ্যামালগাম হচ্ছে মার্কারির অ্যালয়। মার্কারি একটা, কোনো একটা অ্যালয়ের যদি একটা কম্পোনেন্ট মার্কারি হয় তাকে অ্যামালগাম বলা হয়। কোন একটা অ্যালয়ের একটা কম্পোনেন্ট মার্কারি, অন্যটা যা খুশি হোক, তাকে অ্যামালগাম বলা হয়। সুতরাং লিকুইডের মধ্যে, সলিডের মধ্যে লিকুইড মানে একটা সলিড মেটাল আর তার সঙ্গে মার্কারি মিশে আছে। তো সলিড মেটালের সঙ্গে মার্কারি যদি মিশে থাকে, অ্যামালগাম যদি তৈরি হয়, সোডিয়াম অ্যামালগাম, পটাশিয়াম অ্যামালগাম, সে অ্যামালগাম গুলো হচ্ছে সলিডের মধ্যে লিকুইড মিশে আছে। সলিডের মধ্যে সলিড, এটা হচ্ছে এনি অ্যালয়। যে কোনো অ্যালয় দেখো, দু তিনটে সলিড নিয়ে তৈরি হয়েছে, অ্যালয়গুলোকে মেল্ট করা হচ্ছে, মিক্স করা হচ্ছে, তারপর তারা আবার সলিডিফাই হয়ে যাচ্ছে। সো এনি অ্যালয় সলিড সলিড সলিউশন, অ্যামালগাম অ্যালয় সলিড লিকুইড সলিউশন, ঠিক আছে। সলিডের মধ্যে লিকুইড, অ্যামালগাম অ্যালয় গুলো, সলিডের মধ্যে সলিড, জেনারেল যে কোনো অ্যালয়। ক্লিয়ার? সো এটা এখান থেকে পুরো জায়গাটা থেকে ধারণা ক্লিয়ার হলো যে সলভেন্ট একটা কম্পোনেন্ট, সলিউট একটা কম্পোনেন্ট, এরা মিলে তৈরি করে যে মিক্সচারটা তাকে বলা হচ্ছে সলিউশন। যে হোমোজিনিয়াস মিক্সচারটা তৈরি করে তাকে বলা হচ্ছে সলিউশন। এখন সলভেন্ট কে সলিউট কে কিভাবে ডিসাইড হয়? ক্রাইটেরিয়া নাম্বার 1, সলভেন্ট কে যখনই দুজনে মিলে মিক্স হয়েছে, প্রথম হচ্ছে সলিউশন হওয়ার ক্রাইটেরিয়া কি? মিক্সচারটা হোমোজিনিয়াসলি হতে হবে। মিক্সচারটা হোমোজিনিয়াসলি হতে হবে। হেটেরোজিনিয়াস মিক্সচার, তুমি বালি কাকর মিশিয়ে দিয়েছো, নট সলিউশন। চাল ডাল মিশিয়ে দিয়েছো, নট এট অল সলিউশন। হোমোজিনিয়াসলি মিক্স করতে হবে। জল আর তেল মিশে গেছে, নট এট অল সলিউশন, কারণ জল আর তেল হোমোজিনিয়াসলি মিক্স হচ্ছে না। সো হোমোজিনিয়াসলি মিক্স হতে হবে, ইউনিফর্মলি মিক্স হতে হবে, মানে পুরোটার মধ্যে যেন ইউনিফর্মলি পুরো জিনিসটা মিশে থাকে। সো ইউনিফর্ম মিক্সচার, দ্যাট ইজ হোমোজিনিয়াস মিক্সচার, তাকে বলবো সলিউশন। এবার দুটো কম্পোনেন্ট, একটা সলভেন্ট একটা সলিউট, কে সলভেন্ট হবে কে সলিউট হবে? প্রথম ক্রাইটেরিয়া নাম্বার 1, সলভেন্ট হওয়ার ক্রাইটেরিয়া নাম্বার 1,
এগুলো জেনারেল ডিসকাশন, ঠিক আছে, এগুলো এক্সামের সঙ্গে অতটা রিলেটেড নয়, একদমই জেনারেল ডিসকাশন। সলভেন্ট হওয়ার ক্রাইটেরিয়া নাম্বার 1 সেটা হচ্ছে দুটো কম্পোনেন্টের মধ্যে যে কম্পোনেন্টের অ্যামাউন্ট বেশি। যেমন চিনির জল, চিনির অ্যামাউন্ট কম থাকে, জলের অ্যামাউন্ট বেশি থাকে, সো জল সলভেন্ট, ক্লিয়ার কাট। যে কম্পোনেন্টের অ্যামাউন্ট বেশি অ্যাজিউম করা হয় তার মধ্যেই অন্যজন ডিজলভ হচ্ছে, যে কম্পোনেন্টের অ্যামাউন্টটা বেশি তার মধ্যেই অন্যজন ডিজলভ হচ্ছে। সুতরাং যার অ্যামাউন্ট বেশি সে হবে সলভেন্ট, যার অ্যামাউন্ট কম সে হবে সলিউট। এটা একটা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া নাম্বার 2 যেটা ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে ফাইনাল সলিউশনটা যে ফিজিক্যাল স্টেট হবে, অর্থাৎ সুগার ওয়াটার ধরে ইমাজিন করছি, সুগার ওয়াটারের সলিউশনটার ফিজিক্যাল স্টেট কি? সুগার ওয়াটার সলিউশনটার ফিজিক্যাল স্টেট কি? মানে সলিউশন হয়ে গেছে, ওটা ফিজিক্যাল কোন স্টেট আছে? সুগার ওয়াটার সলিউশনটা সলিড, লিকুইড না গ্যাস? লিকুইড ফর্মে আছে। এবার তার মানে ফাইনাল সলিউশন লিকুইড ফর্মে আছে। দুটো কম্পোনেন্ট সুগার আর ওয়াটার, এর মধ্যে কে লিকুইড ফর্মের সঙ্গে ম্যাচ করছে? ওয়াটার, তাই ওয়াটার হবে হচ্ছে সলভেন্ট। ক্লিয়ার? অর্থাৎ ফাইনাল সলিউশনের ফিজিক্যাল স্টেট যে কম্পোনেন্টের ফিজিক্যাল স্টেটের সঙ্গে ম্যাচ করবে সেটা হবে হচ্ছে সলভেন্ট। দুটো ক্রাইটেরিয়া, এই দুটোর মধ্যে যে কোনো একটা ম্যাচ করলে আমরা তাকে সলভেন্ট বলবো। এবার কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ফর এক্সাম্পল ধরো, যেমন সুগার সলিউশনে কি হলো, যে সুগার সলিউশনটা ফাইনালি লিকুইড একটা লিকুইড মিক্সচার। সুগার সলিউশন মানে ফাইনাল আলটিমেট সলিউশনটা তো লিকুইড, তাহলে সলিউশনটা সুগার সলিউশনটা হচ্ছে লিকুইড, তার দুটো কম্পোনেন্ট সুগার আর ওয়াটার, তো অবভিয়াসলি ওয়াটারের সঙ্গে ম্যাচ করছে সলিউশনের ফিজিক্যাল স্টেট, তাই ওয়াটারটাকে আমি সলভেন্ট বলছি। অ্যাট দ্য সেম টাইম ওয়াটারের অ্যামাউন্ট বেশি, সুগারের অ্যামাউন্ট কম, তাই ওয়াটারটাকে সলভেন্ট বলছি। এবারে ধরো অ্যালকোহল ওয়াটার আছে, অ্যালকোহল ওয়াটারে দুজনেই লিকুইড, ফাইনাল সলিউশনও লিকুইড, তাহলে ফাইনাল সলিউশন লিকুইড, দুজনেই নিজেরা লিকুইড, অ্যালকোহল ইজ অলসো লিকুইড, সুগার ইজ ওয়াটার ইজ অলসো লিকুইড, তাহলে অ্যালকোহলও লিকুইড, ওয়াটারও লিকুইড, ফাইনাল সলিউশনও লিকুইড, তাহলে ফাইনাল সলিউশনের সঙ্গে দুজনেরই কম্পোনেন্ট ম্যাচ করছে, দুটো কম্পোনেন্টের ফিজিক্যাল স্টেট ম্যাচ করছে, তাহলে কে তখন সলভেন্ট হবে, কে তখন সলিউট হবে? অবভিয়াসলি তখন ক্রাইটেরিয়া নাম্বার 1 কাজে আসবে, যার অ্যামাউন্ট বেশি সে সলভেন্ট হবে। সো ফর এক্সাম্পল, যদি জলের অ্যামাউন্ট বেশি হয়, অ্যালকোহলের অ্যামাউন্ট কম হয়, যেমন ড্রিঙ্কিং যে অ্যালকোহলগুলো আছে যেগুলোতে জলের অ্যামাউন্ট বেশি থাকে এন্ড অ্যালকোহলের অ্যামাউন্ট কম থাকে, তো ড্রিঙ্কিং অ্যালকোহল সে সলভেন্টটাকে জল, কারণ ওর অ্যামাউন্ট বেশি আর অ্যালকোহলটার অ্যামাউন্ট কম, রাইট? কিন্তু যদি তুমি ল্যাবরেটরিতে যে অ্যালকোহলগুলো আসে বিভিন্ন সলভেন্টের কাছে, স্কুলের ল্যাবরেটরিতে, কলেজের ল্যাবরেটরিতে রিএজেন্ট হিসেবে যে সমস্ত অ্যালকোহলগুলো আসে, দে আর 95% অ্যালকোহল সলিউশন। মানে অ্যালকোহল কত পার্সেন্টেজ ওখানে? 95%, বাকি 5% কি আছে? জল। তাহলে এখন কে সলভেন্ট হয়ে গেল? অ্যালকোহলটা সলভেন্ট, তার মধ্যে জলটা সলিউট, কারণ ওর অ্যামাউন্ট বেশি আছে। তো যখনই সলিউশনের ফিজিক্যাল স্টেট যা, দুটো কম্পোনেন্টেরই সেম ফিজিক্যাল স্টেট হবে, তো যার অ্যামাউন্ট বেশি তাকে সলভেন্ট বলবে। ক্রাইটেরিয়া 1টা স্যাটিসফাই হবে। এইটাই ক্রাইটেরিয়া 2, সলিউশনের ফিজিক্যাল স্টেট যে কম্পোনেন্টের ফিজিক্যাল স্টেটের সঙ্গে ম্যাচ করবে সেটাই হবে হচ্ছে সলভেন্ট। সলিউশনের ফিজিক্যাল স্টেটের সঙ্গে যার ম্যাচ করবে সে সলভেন্ট। যদি দুটো কম্পোনেন্টেরই সেম ফিজিক্যাল স্টেট হয় তাহলে যার অ্যামাউন্ট বেশি সে হবে সলভেন্ট। যেমন অক্সিজেন নাইট্রোজেন মিলে এয়ার তৈরি করেছে মেনলি, অক্সিজেনও গ্যাসিয়াস, নাইট্রেটও গ্যাসিয়াস, ফাইনাল সলিউশন এয়ারও গ্যাসিয়াস, তাহলে সলিউশনের ফিজিক্যাল স্টেট ম্যাচ করে যাচ্ছে দুটো কম্পোনেন্টের সঙ্গেই। সো কে সলভেন্ট, কে সলিউট? নাইট্রোজেন না অক্সিজেন? এয়ারের মধ্যে নাইট্রোজেন সলভেন্ট, কারণ নাইট্রোজেনের অ্যামাউন্ট বেশি আছে, নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন গুলো সলিউশন তৈরি করে আছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে ক্রাইটেরিয়া গুলো? দুটো ক্রাইটেরিয়া, কাকে সলভেন্ট চুজ করব। ফর এক্সাম্পল ধরো যে কোনো একটা অ্যালয়, কোনো একটা অ্যালয় ধরো 3টে মেটাল দিয়ে তৈরি হয়েছে, একটা মেটালের পার্সেন্টেজ আছে 50%, একটা কম্পোজিশন আছে 30%, একটা কম্পোজিশন 20%, তো কে সলভেন্ট? কারণ তিনজনের আলটিমেটলি অ্যালয় মানে ফাইনাল সলিউশন আছে সলিড সলিউশন, 3টে কম্পোনেন্ট নিজেরাও সলিড, তাহলে ফিজিক্যাল স্টেট অফ দ্য সলিউশন আর কম্পোনেন্টের ফিজিক্যাল স্টেট ম্যাচ করে যাচ্ছে, সবাই সলিড হয়ে যাচ্ছে, তখন কি দেখবো যে অ্যামাউন্ট কার বেশি। 50% অ্যালয়টা হবে সলভেন্ট, বাকি 30 and 20% অ্যালয় দুটো হবে সলিউট। ক্লিয়ার? সলভেন্ট সলিউটের বেসিক আইডিয়াটা। আমাদের সিলেবাসে সবটাই আছে বাইনারি সলিউশন। বাইনারি সলিউশন মানে দুটো কম্পোনেন্ট वाला সলিউশন, যার একটা হবে সলভেন্ট, অন্যটা হবে সলিউট। বাইনারি সলিউশন মানে দুটোই কম্পোনেন্ট আছে, সলভেন্ট এন্ড ওয়ান সলিউট। আর আমাদের সিলেবাসে সলভেন্ট হিসাবে এখন এই মোমেন্টে কেবলমাত্র আমরা ওয়াটারকেই চুজ করছি, দ্যাট ইজ অ্যাকোয়াস সলিউশনের কথাই বলা হচ্ছে।
সিলেবাসে যা কিছু এখন আমরা ডিসকাস করতে চলেছি এভরিথিং ইজ বেসড অন বাইনারি সলিউশন। দ্যাট ইজ একটা সলভেন্ট একটা সলিউট, আর যেটা সলভেন্ট সেটাকে সে হচ্ছে ওয়াটার, দ্যাট ইজ অ্যাকোয়া সলিউশনের কথা বলা হচ্ছে সব জায়গায়। ক্লিয়ার? এটা ইমপ্লাইড আমরা ধরে নিয়ে চলছি। ক্লিয়ার? ফাইন। অস্মিত ক্লিয়ার? ঈশান? হ্যাঁ স্যার। ফাইন। কোথাও অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? আচ্ছা, চলে আসছি এবার কনসেন্ট্রেশন ইউনিটসে। এখন যে কটা পার্ট দেখতে চলেছি এই পার্ট কটা অলরেডি আমরা ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম। ডিফারেন্ট কনসেন্ট্রেশন ইউনিটস। সলিউশন যেহেতু অ্যাকোয়াস সলিউশন, তাই ল্যাবরেটরিতে অ্যাকোয়াস সলিউশন নিয়ে যে কোনো ক্যালকুলেশন করতে গেলে, সেটা টাইট্রেশন করো, অ্যাসিড বেসের কোনো রিঅ্যাকশনস করো, যে কোনো ক্যালকুলেশন করতে গেলে আমাদের সলিউশনের ইউনিট সম্পর্কে প্রপারলি অ্যাওয়ার থাকতে হবে। অর্থাৎ সলিউশন মানে কি, একটা সলভেন্ট থাকছে, সো কত গ্রাম সলভেন্ট বা কত ml সলভেন্ট আছে, তার মধ্যে কত গ্রাম সলিউট মিশিয়েছি, দি ফাইনাল কনসেন্ট্রেশন সলিউশনে কত হয়েছে, এর প্রপার ডেটা যদি না থাকে তাহলে ল্যাবরেটরিতে যে কোনো সলিউশন নিয়ে যে কোনো কাজে প্রচুর অসুবিধা তৈরি হবে যদি না কনসেন্ট্রেশনটা প্রপারলি ডিনোটেড হয়। তো কনসেন্ট্রেশনকে ডিনোট করার জন্য একটা ইউনিট আছে যেগুলো আমার সঙ্গে লিখবে। এখন ইউনিটগুলো অলরেডি আমরা ক্লাস 11 এ ডিসকাস করেছি, এখানে কুইকলি আমরা ইউনিটগুলো গো থ্রু করাবো, এন্ড ইউনিটগুলো গো থ্রু করে আমরা এই ইউনিটের উপর নিউমেরিক্যালসে যাব। ঠিক আছে? সো ফার্স্ট ইউনিট, মাস কম্পোনেন্ট, মাস পার্সেন্টেজ অফ দ্য কম্পোনেন্ট। মাস পার্সেন্টেজ আমরা এখানে কি ধরে নিচ্ছি, বাইনারি সলিউশন ধরে নিচ্ছি, অর্থাৎ এ আর বি দুটো কম্পোনেন্ট আছে ধরে নিলাম যারা মিলে সলিউশন তৈরি করেছে। আমরা এখানে অ্যাজিউম করছি বাইনারি সলিউশন এ এবং বি এই দুজনে মিলে সলিউশনটা তৈরি করেছে। রাইট? ক্লিয়ার? এ আর বি মিলে সলিউশন তৈরি করেছে। এবার যে কোনো একটা কম্পোনেন্টের পার্সেন্টেজ কত হবে, এর পার্সেন্টেজ যদি বার করি, মাস অফ এ ডিভাইডেড বাই টোটাল মাস ইনটু 100। মাস অফ এর পার্সেন্টেজ কত হবে, মাস অফ এর লিখে রাখা দরকার হয়, এ প্লাস বি মিলে সলিউশন তৈরি হয়েছে। বা ফর্মুলাটা এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, যেটা সুবিধে। ফর্মুলাটা কি, মাস অফ দ্য কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল মাস ইনটু 100। অর্থাৎ মাস অফ এ ডিভাইডেড বাই মাস অফ এ প্লাস বি, এ আর বি এর টোটাল মাস ডিনোমিনেটরে যাচ্ছে, উপরে যাচ্ছে, যে কম্পোনেন্টটা বার করছি সলিউট বার করি বা সলভেন্ট বার করি, যার পার্সেন্টেজ বার করছি তার মাসটা ইনটু 100। ক্লিয়ার? তাহলে বলো বি এর পার্সেন্টেজ কত হবে, মাস অফ বি বাই মাস অফ এ প্লাস মাস অফ বি ইনটু 100। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য মাস পার্সেন্টেজ, যেখানে মাসের রেসপেক্টে এক্সপ্রেস করা হচ্ছে। তার মানে যদি বলা হয় যে কোনো একটা সলিউশন 5% নাইট্রিক অ্যাসিড সলিউশন বাই মাস, কি বলছে, 5% নাইট্রিক অ্যাসিড সলিউশন বাই মাস, কথাটার মানে কি, তার মানে হচ্ছে নাইট্রিক 5% নাইট্রিক অ্যাসিড সলিউশন বাই মাস, কথাটার মানে 5% নাইট্রিক সলিউশন আছে সলিউশনটার মধ্যে। 5 একই কথা, নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক একই অ্যাসিড কথাটাই তুমি 5% কথাটা মানেটা কি, 5% বাই মাস কথাটার মানেটা কি, এক্সাক্ট মানে চাই। 100 কিসের মধ্যে, 100 নাইট্রিক অ্যাসিডের মধ্যে না, না 100 গ্রাম সলভেন্টের মধ্যে সলভেন্ট না, 100 গ্রাম সলিউশনের মধ্যে, 100 গ্রাম সলিউশনের মধ্যে হচ্ছে তোমার 5 গ্রাম নাইট্রিক অ্যাসিড। তাহলে ওয়াটার কত গ্রাম আছে, 95 গ্রাম। ক্লিয়ার? অর্থাৎ 100 গ্রামটা কিন্তু সলভেন্ট নয়, 100 গ্রামটা সলিউশন, টোটাল মাসটা 100 গ্রাম। 100 গ্রামের মধ্যে 5 গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে, 100 গ্রাম সলিউশনে 5 গ্রাম নাইট্রিক অ্যাসিড, মানে অবভিয়াসলি ওয়াটার আছে 95 গ্রাম। কনফিউশন যেন না হয় যে তুমি 100 গ্রামটাই সলভেন্ট ধরে নিলে। 100 গ্রাম যদি সলভেন্ট হয় তার মধ্যে 5 গ্রাম যদি সলিউট হয়, টোটাল মাস হয়ে যায় 105 গ্রাম, ওটা কিন্তু নয়। 100 গ্রাম সলিউশন, তার মধ্যে 5 গ্রাম সলিউট, দ্যাট ইজ 95 গ্রাম ওয়াটার। ক্লিয়ার? চলে আসছি নেক্সট, ভলিউম পার্সেন্টেজ। একইভাবে যদি ভলিউম পার্সেন্টেজটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, যদি দুটো কম্পোনেন্টই লিকুইড হয়, লিকুইড কম্পোনেন্টস, তাদের জন্য ভলিউম পার্সেন্টেজ। সেটা তুমি মানে কম্পাউন্ডটা সম্পর্কে স্টাডি করতে করতে জানতে হবে। যেমন বেনজোইক অ্যাসিড, বেনজিন, টলুইন, দে আর লিকুইডস। এটা যত তুমি স্টাডি করবে তত এদের ফিজিক্যাল স্টেট সম্পর্কে জানতে পারবে। যেমন বেনজিন লিকুইড, এটা কি করে জানবে, হাইড্রোকার্বন যে চ্যাপ্টারটা চালিয়ে গেলে ওখানে বেনজিনের ফিজিক্যাল স্টেটে লেখা আছে ওটা লিকুইড, তো ওটা স্টাডিতে রাখতে হবে। তো এখানে মানে লিকুইডের জন্য জাস্ট ভলিউমটা লিখছি, তাছাড়া আর কোনো ব্যাপার নেই। লিকুইড কম্পোনেন্ট হলে আমরা ভলিউম মানে মাস পার্সেন্টেজও বার করতে পারি, এট দ্য সেম টাইম আমরা ভলিউম পার্সেন্টেজও বার করতে পারি। সো এখন কি বলবো, এখন বলবো ভলিউম অফ দা কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল ভলিউম। ভলিউম অফ দা কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম মানে দুটো লিকুইডেরই টোটাল ভলিউম। সো এগেন যদি জিজ্ঞেস করা হয় 5% অ্যালকোহল সলিউশন, বিয়ারের মধ্যে 4% অ্যালকোহল থাকে, তাহলে বলো যে বিয়ারের সলিউশন বলা হচ্ছে 4% অ্যালকোহল সলিউশন। এই কথাটা মানেটা কি,
স্যার বিয়ারের মধ্যে 4% অ্যালকোহল থাকে। দোকানে যে বিয়ারের বটল কিনতে পাওয়া যায় তাতে 4% অ্যালকোহল থাকে। তো তোমাকে বলছে 4% অ্যালকোহল, 100 ml বিয়ারের মধ্যে 4 ml অ্যালকোহল থাকে। 100 ml বিয়ারের মধ্যে 4 ml অ্যালকোহল থাকে। ক্লিয়ার? দুটোই ml এ আসবে এখন। 100 ml বিয়ার, তাতে 4 ml অ্যালকোহল, তাহলে ওয়াটার 96 ml। 6 ml। ক্লিয়ার? ক্লিয়ার? মাথায় ঢুকেছে? অর্থাৎ টোটাল ভলিউম যা হবে সেটা হচ্ছে 100 ml সলিউশনের টোটাল ভলিউম, তার মধ্যে 4 ml অ্যালকোহলটা আছে। 95% অ্যালকোহল সলিউশন ল্যাবরেটরিতে পাওয়া যায়, মানে 95% অ্যালকোহল সলিউশন, 95 ml অ্যালকোহল দিয়ে টোটাল ভলিউম অফ সলিউশন, মানে 100 ml সলিউশনের মধ্যে 95 ml তখন অ্যালকোহল, দ্যাট ইজ 95% অ্যালকোহল সলিউশন বাই ভলিউম। ভেরি গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন। ppm পার্টস পার মিলিয়ন, মিলিয়নের মধ্যে কত পার্টস? আচ্ছা, তার আগে বলো ppm এ যাওয়ার আগে 100 এর মধ্যে কত, এটাকে কিভাবে এক্সপ্রেস করা হয়? 100 এর মধ্যে কত, এটাকে কিভাবে বলা হয়? 100 এ কোনো একটা কিছু কতটা আছে, তার এক্সপ্রেশনটা কিভাবে করা হয়? হ্যাঁ, তার টার্মটার নামটা কি? 100 এ কত, এই মেজারমেন্টটার নামটা কি? পার্সেন্টেজ। 100 এ কত, দ্যাট ইজ পার্সেন্টেজ। সিমিলারলি 10 টু দি পাওয়ার 6 এ কত? ppm। তাই তোমাদের মার্কস যদি খারাপ হয় তোমরা ppm ইউনিটে রিপোর্ট করতে পারো। মানে কি রকম? ধরো তুমি পেয়েছো, পড়াচ্ছি তো শোনো, আরে মা শোনো কথাটা, ধরো তুমি 50 এ 25 পেয়েছো, কত পেয়েছো? কোন একটা এক্সামে 50 এ কত পার্সেন্টেজ? 50। কি করে বার করছো? 25/50 ইন্টু 100, 25/50 ইন্টু 100, 25/50 ইন্টু 10 টু দি পাওয়ার 6 করো, কত হবে? 25/50 ইন্টু 10 টু দি পাওয়ার 6, অনেকটা বেড়ে যাবে। সো শুনে মনে হবে অনেক মার্কস পেয়েছো, ppm এ রিপোর্ট করতে পারো মার্কস কম হয়ে গেলে। দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 6 এর মধ্যে কত, এটা হচ্ছে ppm। যদি বলা হয় সি ওয়াটারে 3 ppm ইউরেনিয়াম পাওয়া যায়, এই কথাটার মানেটা কি তাহলে? সি ওয়াটারে, সমুদ্রের জলে 3 ppm ইউরেনিয়াম পাওয়া যায়, মানে 10 টু দি পাওয়ার 6 গ্রাম সি ওয়াটারে 6 গ্রাম ইউরেনিয়াম, সি ওয়াটারের মধ্যে 3 গ্রাম ইউরেনিয়াম পাওয়া যায়। 10 টু দি পাওয়ার 6 এ কতটা, দ্যাট ইজ ppm। ঠিক আছে, ডিভাইড করতে তো যাই তার জন্য করতে হবে তা করতে হবে। তোমাকে ধরো ডেটা আছে 3 ppm, এয়ারের মধ্যে ধরো বললে এয়ারের মধ্যে কোন জায়গায় হয়তো একটু টক্সিক কিছু ঢুকে গেছে, টক্সিক গ্যাস ঢুকে গেছে, কোন একটা এয়ারে, ইন্ডাস্ট্রিতে কোন একটা এয়ারে টক্সিক গ্যাস ঢুকে গেছে, দিয়ে বললো যে 5 ppm টক্সিক গ্যাস আছে। মানেটা কি? এয়ারের টোটাল যদি 10 টু দি পাওয়ার 6 লিটার, যদি এয়ারটা যদি গ্যাস ভলিউমে নিচ্ছি, যদি 10 টু দি পাওয়ার 6 লিটার এয়ার নেওয়া হয়, তার মধ্যে মেবি 3 ml তোমার টক্সিক গ্যাসটা ঢুকে গেছে। সো ppm ইউনিটটাকে আরো দুভাবে এক্সপ্রেস করা যেতে পারে। 1 ppm ইজ ইকুয়াল টু বলা হয় 1 মাইক্রোগ্রাম পার গ্রাম। ধরো কোন একটা জায়গায় রক স্যাম্পল আছে, যে রক স্যাম্পলে বললো 2 ppm গোল্ড পাওয়া যাচ্ছে, মানে কি ওই রক স্যাম্পলটার 1 গ্রাম যদি নিই, তার মধ্যে 2 মাইক্রোগ্রাম গোল্ড আছে। মাইক্রোগ্রাম মানে 10 টু দি পাওয়ার -6 গ্রাম, মানে দুটো মানে আছে। কি মানে? যদি 1 গ্রামের রক স্যাম্পল নিই, তার মধ্যে 2 মাইক্রোগ্রাম গোল্ড পাওয়া যাচ্ছে, এটা একটা মানে। অথবা যদি 10 টু দি পাওয়ার 6 গ্রামের রক স্যাম্পল নিই, তার মধ্যে 1 গ্রাম রক গোল্ড পাওয়া যাচ্ছে। যদি এইটাকে পার গ্রামে রাখি তাহলে মাইক্রোগ্রামে রিপোর্ট করব, যদি এটাকে 10 টু দি পাওয়ার 6 গ্রাম করে দিই, এটাকে গ্রামে রিপোর্ট করছি, কারণ ppm মানে 10 টু দি পাওয়ার 6 এ কত। স্যার নিচে ওটা 10 টু দি পাওয়ার -6 লিখেছে। -6 গ্রাম, 1 মাইক্রোগ্রাম মানে 10 টু দি পাওয়ার -6 গ্রাম। ঠিক আছে, ppm এর আরো একটা ইউনিট, আরো একটা মেজারমেন্ট আছে। 1 ppm ইজ ইকুয়াল টু 1 mg পার লিটার। কোন একটা সলিউশনের মধ্যে 1 লিটারে যত মিলিগ্রাম সলিউট ডিসলভ থাকবে বলবো ppm, তাকে বলবো অত ppm। সো এগেন যদি বলা হয় সি ওয়াটারে 3 ppm ইউরেনিয়াম আছে, মানে 1 লিটার সমুদ্রের জলে 3 mg ইউরেনিয়াম আছে। মানে
ওই যে মাস অফ দ্য কম্পোনেন্ট বলে, যেমন 3 mg বললাম, তাহলে ওটা তাহলে 1 লিটারের মধ্যে তাহলে হবে। এই তো ওই জন্য বলে দিচ্ছি 1 ppm মানে 1 mg পার লিটার, এটাও মানে হতে পারে, ডিপেন্ড করছে যে কি সেন্সে দিয়েছে। আবার এটার মানে হতে পারে 1 গ্রামে 1 মাইক্রোগ্রাম, এটাও মানে হতে পারে। যে কোনো একটা লিখলে তো হলো। যে কোনো একটা, তোমাকে তো এমনি লিখতে তো দেবে না, তোমাকে দেবে অঙ্ক। অঙ্ক দেবে। অঙ্কতে যে ইউনিট দেবে, অঙ্কতে যদি লিটার ইউনিটে যেটা দেয়, তার মানে তোমাকে বুঝতে হবে কত এমজি আছে, 1 mg পার ml, এই সেন্সে ppm ইউনিটটাকে ইউজ করতে হবে। অঙ্কতে যদি গ্রাম ইউনিটে ডেটা দেয়, তাহলে বুঝতে হবে 1 মাইক্রোগ্রাম পার গ্রাম এই ইউনিটে আসতে হবে, দিয়ে ppmটাকে এক্সপ্রেস করতে হবে। So, আমরা দুই একটা অঙ্ক দেখে নেব, মোটামুটি মাথায় ঢুকেছে। ppm ইউনিটটা পার্টস পার মিলিয়ন, 100 এ কত পার্সেন্টেজ, সেম ওয়েতে 10⁶ এ কত ppm। স্যার আপনি কি অঙ্ক দিচ্ছেন? দেন হচ্ছে মোলারিটি, বলো আমাদের বেরিয়ে এখনই বেরোবে। ওই ফর্মুলা কোড অ্যাটলিস্ট দেখে নাও, অঙ্কটা ফর্মুলার 2-3টে স্লাইড আছে, তারপরে হ্যাঁ অঙ্কতে তারপরে 5-6টা স্লাইড আছে। তো অঙ্কটা যখন করবো তখন তোমরা দরকার কি আসবে, 2-3টে স্লাইডে ফর্মুলা কোডটা দেখে নাও, ঠিক আছে। মোলারিটি মনে আছে, মোলারিটি মোল পার লিটার, দ্যাট ইজ মোলারিটি। মোল অফ সলিউট বাই, লেখো 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 লেখো, মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। সলিউট কত মোল ডিসলভ আছে বাই লিটারে ভলিউম কত সলিউশনের। সলিউটের মোল, মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। লিখবে, ঈশান লিখছো তো? ঈশান লিখছি। হ্যাঁ, মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। অর্থাৎ সলিউশনের ভলিউম যদি ml এ থাকে, কোশ্চেনে 1000 দিয়ে ডিভাইড করে লিটারে এনে তারপরে ডিনোমিনেটরে সেটা পুট করতে হবে, আর নিউমারেটরে থাকবে মোল অফ সলিউট, ঠিক আছে। এবার মোল বার করার ফর্মুলা কি পাশে দেওয়া আছে। মোল বার করার ফর্মুলা হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, মাস ডিভাইডেড বাই ওই কম্পোনেন্টের ওই সলিউটের মলিকুলার ওয়েট, দ্যাট ইজ দ্য মোল। তাহলে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট হয়ে গেল মোল, সেই মোল বসবে নিউমারেটরে, ডিভাইডেড বাই সলিউশনের ভলিউম লিটার ইউনিটে এনে পুট করতে হবে ডিনোমিনেটরে, ml এ থাকলে 1000 দিয়ে ডিভাইড করে নিতে হবে। সো এটা হচ্ছে ml এ থাকলে 1000 দিয়ে ডিভাইড করছে, 1000 দিয়ে ডিভাইড করলে ওই 1000টা মাল্টিপ্লাই হয়ে উপরে চলে যাচ্ছে। ক্লিয়ার মোলারিটি? নেক্সট হচ্ছে নরমালিটি, আচ্ছা। নেক্সট হচ্ছে মোলস, হচ্ছে মাস অফ সলিউট বাই মোলার মাস বা মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, দ্যাট ইজ মোলস। চলে যাচ্ছি নরমালিটিতে। আচ্ছা, নরমালিটির আগে আছে মোলারিটি। মোলারিটি কি বলছে? মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। খেয়াল রাখতে হবে, মোলারিটিতে ডিনোমিনেটরে কিন্তু ভলিউম অফ সলিউশন ছিল, এটাতে কিন্তু মাস অফ সলভেন্ট ডিনোমিনেটরে, সলিউশন নয়। সো খেয়াল রাখতে হবে এগুলো। একবার আগের স্লাইডটা যাবে। এখানে মোলারিটিতে ভলিউম অফ সলিউশন ছিল লিটার ইউনিটে, আর এখানে মোলারিটিতে মাস অফ সলভেন্ট কেজি ইউনিটে। সেইখানে যদি গ্রাম ইউনিটে সলভেন্টের ডেটা দেওয়া থাকে 1000 দিয়ে ডিভাইড করে কেজিতে নিয়ে আসতে হবে। নিউমারেটর সেমই আছে, মোলস অফ সলিউট। মোলস বার করার ফর্মুলা সেম, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। ক্লিয়ার? দ্যাট ইজ মোলারিটি। দেন মোল ফ্র্যাকশন। সো মোল ফ্র্যাকশন কি? ধরো কোন একটা লিকুইডে এ আর বি দুটো কম্পোনেন্ট আছে, যেরকম আমরা ধরেছিলাম। কোন একটা সলিউশনের মধ্যে এ কম্পোনেন্ট আছে আর বি কম্পোনেন্ট আছে, সো দুটো কম্পোনেন্ট মিলে সলিউশন তৈরি করেছে। এ কম্পোনেন্ট আছে Na মোল, বি কম্পোনেন্ট আছে Nb মোল। তাহলে টোটাল মোল কত? Na প্লাস Nb টোটাল মোল। তাহলে এ মোলের ফ্র্যাকশন কত? এ কত ফ্র্যাকশনে আছে? ওই টোটাল মোল Na প্লাস Nb এর মধ্যে এ কত মোল আছে? টোটাল মোল হলো Na প্লাস Nb, তার মধ্যে এ কত মোল আছে? আবার রিপিট করে দিচ্ছি। একটা সলিউশন ছিল, ভালো করে শোনো, একটা সলিউশন ছিল যেখানে এ আর বি দুটো কম্পোনেন্ট আছে। এ কম্পোনেন্ট আছে Na মোল, বি কম্পোনেন্ট আছে Nb মোল। তাহলে টোটাল মোল কত? Na প্লাস Nb এর মধ্যে এ কত মোল আছে? Na মোল। তাহলে এর ফ্র্যাকশন কত? Na বাই Na প্লাস Nb। এটা n এর ফ্র্যাকশন না, ঠিক আছে? ধরো তোমরা তিনজনে আছো, তিনজনে এখন রসগোল্লা খেয়েছো, ধরো শ্রেয়সী খেয়েছে দুটো রসগোল্লা।
সার্গিক খেয়েছে কটা রসগোল্লা খায় বলো? দুটো ধরছি কি তিনটে ধরছি, তিনটে রসগোল্লা। আর দৈবজিৎ খেয়েছে 10টা রসগোল্লা। তাহলে টোটাল রসগোল্লা কটা খাওয়া হয়েছে? আর ঈশান খেয়েছে 15টা রসগোল্লা। তাহলে টোটাল রসগোল্লা কটা খাওয়া হয়েছে? 10 আর 15 25, 25 আর 3 28 আর 2 30টা রসগোল্লা টোটাল খাওয়া হয়েছে। এই 30টার মধ্যে শ্রেয়শ্রী কটা খেয়েছে? তাহলে শ্রেয়শ্রীর ফ্র্যাকশন কত? 2/30। তার মানে নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, দ্যাট ইজ দ্য ফ্র্যাকশন। ঠিক আছে? সো মোল ফ্র্যাকশন অফ এ, এটা বলো কি বলছো? কিছু বলছো ঈশান? না স্যার। আচ্ছা, এই সিম্বলটা কিন্তু এক্স নয়, এটা কাই, CHI। ঠিক আছে, দিস ইজ নট এক্স, ইজ কাই। এর মোল ফ্র্যাকশন কাই এ, দ্যাট ইজ Na by Na plus Nb। বি এর মোল ফ্র্যাকশন কাই বি, দ্যাট ইজ Nb by Na plus Nb। and mole fractions এর summation always 1 হয়। কেন, কেমন করে 1 হয় দেখো, দেখিয়ে দেওয়া আছে। summation of the mole fraction of chi a and chi b, chi a আর chi b কে অ্যাড করলে দেখো 1 পাবে। সিম্পল অ্যাড। chi a মানে Na by Na plus Nb, chi b মানে Nb by Na plus Nb, দুটো ফ্র্যাকশন কে অ্যাড করলে you will get 1। so mole fractions এর summation always equal to 1 লিখে রাখো। দুটো কম্পোনেন্টের মধ্যে যে কোনো একটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন জানা থাকলে 1 মাইনাস করে দিলে সেকেন্ড কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন আমরা জানতে পারবো। ঠিক মাথায় ঢুকছে তো, না শুধু টুকছো? না স্যার লিখে না লিখে জিনিসটা ইম্পর্টেন্ট না, মাথায় ঢুকে লিখছো না শুধু টুকছো? এটা বলো। এই তো মাথায় ঢুকছে না শুধু টুকছো? কারণ টোকাটাকে বন্ধ করার জন্যই এইসব বোর্ড ওয়ার্কের ব্যাপার এসেছিল। তারপরে দেখা গেল তাতে পড়াশোনাটাই লাটে উঠে গেছে বোর্ড ওয়ার্ক করতে গিয়ে, আর না লিখে লিখে। তাই এখন বোর্ড ওয়ার্কও থাকবে, লেখাও লিখতেও হবে, একসাথে করতে হবে। চেয়ার লাগানো, চেয়ার লাগালে একটু কনজেস্টেড হয়ে যাবে, তাই ব্যথা হয়ে যাচ্ছিল তাকিয়ে। এর পিছনে গিয়ে বস। টুল অ্যাকচুয়ালি করা হয়েছিল, কিন্তু টুল গুলো তো আবার ভেঙে যাচ্ছিল। এমনিতে এখানে এই ঘরে কেউ বসছে না, আমরা 3 জনই আসছি। 11টাতে আছে কয়েকজন, নিটের ক্লাসটাতেও আছে কয়েকজন। তখন ওই ঘরে বাইরে বার করে দিত। ওই আর কি, ওইসব করা হয়ে উঠছে না। ঠিক আছে, করা হবে, দেখা যাবে। এই লাইটটাকে অফ করে দেন, একটা লাইট বা দুটো লাইট? না, একটাই, একভাবেই চলছে। দেন নরমালিটি। নরমালিটি কি বলছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস অফ সলিউট। এতক্ষণ পর্যন্ত নিউমারেটর ছিল নাম্বার অফ মোল, এখন হলো কি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট নিউমারেটরে ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এগেন ভলিউম অফ সলিউশন, কিন্তু কোনো সলভেন্ট নয়। যদি ml এ থাকে, ভলিউম অফ ml এ যদি থাকে, তাহলে তোমাকে 1000 দিয়ে ডিভাইড করে লিটার ইউনিটে নিয়ে আসতে হবে সলিউশনের ভলিউমকে। সলিউশনের ভলিউম ml এ থাকলে তাকে তোমাকে 1000 দিয়ে ডিভাইড করে লিটারে নিয়ে আসতে হবে। স্যার গ্রাম ইকুইভ্যালেন্ট মানে? আসছি, গ্রাম ইকুইভ্যালেন্ট 11 এ পড়ার কথা, যদি পড়ে না থাকো আমরা দুই একটা নিউমেরিক্যাল করব, তখন দেখে নেব। 11 এ পড়ার কথা গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা যদিও লেখা আছে, দেখে নাও। গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। সো এগেন কোশ্চেন আসছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস কি করে বার করব, যখন নিউমেরিক্যাল করব তখন দেখব। সো নরমালিটি কি ইকুয়াল টু কি হলো? নরমালিটি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। যেখানে গ্রাম ইকুইভ্যালেন্টটা বের হচ্ছে কেমন করে? ml এ থাকলে তাকে 1000 দিয়ে ডিভাইড করে সলিউশনটাকে লিটারে নিয়ে আসতে হবে। আর গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে? গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। যেরকম মোল কত ছিল? গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। সেরকম গ্রাম ইকুইভ্যালেন্ট কত? গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, রাইট? সো এখানে আমাদের ফর্মুলা কটা হোপফুলি শেষ হচ্ছে। স্যার একবার গ্রাম ইকুইভ্যালেন্ট ফর্মুলা লিখে নাও। এখানে শেষ হচ্ছে। তোমরা যদি আপাতত অফ হতে চাও অফ হও, দিয়ে তাড়াতাড়ি ব্যাক করবে। ততক্ষণ আমরা নিউমেরিক্যাল একটু যাচ্ছি, নিউমেরিক্যালের পার্টটা একটু দেখে নিও, বা পিডিএফ পাঠাবো সেখান থেকে করে নিও। তাড়াতাড়ি অর্ডার যা দেবে একবার। স্যার ইকুইভ্যালেন্ট মাস মানে কি, কোনটা বলছেন? লেখা হয়ে গেছে ঈশান?
হ্যাঁ স্যার বেশ, এখানে একটা সামারি করে নেওয়া আছে, একবার জাস্ট গো থ্রু করে নাও সবকটা ঠিকঠাক লেখা আছে কিনা। সামারিটা চলে আসছি নিউমেরিক্যালে, ফটাফট করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। প্রথম নিউমেরিক্যালটা আমি করব, আমার সঙ্গে ফলো আপ করো শুধু, ঠিক আছে? নিজেও খাতায় লেখো এবং আমার সঙ্গে ফলো আপ করো। না না, ওদের একটু কিছু খাওয়ার ইস্যু আছে, তাই যেতে হয়েছে, কিছু মানে প্রোটোকল প্ল্যান আছে, সূর্যগ্রহণ এটসেট্রা। So 11 gram of oxalic acid are dissolved in 50 ml of solution। 11 গ্রামের oxalic acid 50 ml সলিউশনে ডিসলভ করা আছে, সলিউশনের ডেনসিটি আবার দেওয়া আছে। তার মানে সলিউশনের কি দেওয়া আছে, ভলিউম হচ্ছে 500 ml। সলিউশনের ভলিউম কত, 500 ml। সলিউশনের ডেনসিটি কত, 1.1 গ্রাম পার ml। তাহলে ক্লিয়ারলি সলিউশনের মাস বেরিয়ে যাবে। সলিউশনের মাস কত হবে, ভলিউম ইনটু ডেনসিটি। ভলিউম ইনটু ডেনসিটি, সলিউশনের মাস হবে ভলিউম ইনটু ডেনসিটি। তাহলে কত হয়, 5.5 ইনটু 100, 550 গ্রাম। 550 গ্রাম হয়ে গেল সলিউশনের মাস। ভলিউম দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে, মাস বার করেছি ভলিউম ইনটু ডেনসিটি। সো 550 গ্রাম সলিউশনের মাস, তার মধ্যে 550 গ্রাম সলিউশনের মাসের মধ্যে 11 গ্রাম অক্সালিক অ্যাসিড। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য মাস পার্সেন্টেজ অফ অক্সালিক অ্যাসিড। সো মাস পার্সেন্টেজ কত হবে, ফর্মুলা কি, অক্সালিক অ্যাসিডের মাস 11 গ্রাম, টোটাল মাস 550 গ্রাম ইনটু 100। সো কত হচ্ছে বলো, 2%। ক্লিয়ার ঈশান? হ্যাঁ স্যার ক্লিয়ার, কপি করে নিন। ক্লিয়ার তো? মাস বার করলাম ভলিউম ইনটু ডেনসিটি করে, কার মাস বেরোলো, সলিউশনের মাস বেরোলো। এবার অতটা সলিউশনের মাসের মধ্যে 11 গ্রাম আছে অক্সালিক অ্যাসিড, তার মানে 11 বাই টোটাল মাস ইনটু 100, দ্যাট উইল বি দ্য পার্সেন্টেজ অফ অক্সালিক অ্যাসিড, মাস পার্সেন্টেজ অফ অক্সালিক অ্যাসিড। আচ্ছা যেহেতু মাস পার্সেন্টেজ চেয়েছে, বলো ভলিউম থেকে মাসে করতে গেলে ডেনসিটিটা জানতে লাগবে। এবারে ডেনসিটি কি দেওয়া থাকবে, দেওয়া থাকবে, দেওয়া থাকবে তো, দেওয়া থাকবে, ঠিক আছে, ডেনসিটি দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, পরেরটা যাচ্ছি। স্যার এক মিনিট দাও। স্যার ওটা কি 11/5 ইনটু 100 করেছো? 1.1 ইনটু 500, হ্যাঁ 11/550 ইনটু 100। 11 হচ্ছে অক্সালিক অ্যাসিডের মাস, 550 হচ্ছে টোটাল মাস, যেটা ভলিউম ইনটু ডেনসিটি করে পেয়েছি, ইনটু 100। হ্যাঁ স্যার হয়ে গেছে। পরেরটা দেখো কি বলছে, 2.46 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, যার মলিকুলার ওয়েট দেওয়া আছে, না দেওয়া থাকলেও সোডিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা থেকে আমরা বার করে নিতে পারতাম। So 2.46 gram of sodium hydroxide dissolved in water, solution is made 100 cc. Calculate the molarity. So molarity formula, molarity equal to mole by molecular weight. Molecular weight 40 দেওয়া আছে, না দেওয়া থাকলে আমরা বার করতে পারতাম। কেমন করে বার করতাম একবার দেখে নি। So NaOH এর molecular weight হবে সোডিয়ামের atomic weight 23 plus oxygen atomic weight 16 plus hydrogen atomic weight 1. So this will give 40. তাহলে মলিকুলার ওয়েট দেওয়া আছে, না দেওয়া থাকলে আমরা 40 বার করতে পারতাম। সো মোলারিটি হচ্ছে মোলারিটি মোল বাই মলিকুলার, না মোল বাই ভলিউম। মোলারিটি হচ্ছে মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আচ্ছা, সলিউশনের ভলিউম কত, সলিউশনের ভলিউম 100 সিসি মানে 100 ml মানে 0.1 লিটার। তাহলে লিটার ইউনিটে ভলিউমকে নিয়ে চলে এসেছি। আচ্ছা, সলিউটের মোল চাই, সলিউটের মোল কত, মোল ইকুয়াল টু গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। গিভেন মাস কত 2.46 বাই মলিকুলার ওয়েট কত 40। তাহলে মোল বেরিয়ে গেছে, ভলিউম বেরিয়ে গেছে, মোলারিটি বেরিয়ে যাবে। বাড়িতে ক্যালকুলেট করে নেবে, আমরা একটু ফাস্ট মুভ করে যাচ্ছি। So molarity equal to হবে mole হচ্ছে 2.46 divided by 40 divided by 0.1. স্যার ভলিউমটা তোমার ইনটু 1000
ভলিউমটা কি করলে ইনটু 1000 ভলিউম হচ্ছে 100 সিসি মানে 100 ml মানে 1000 দিয়ে ডিভাইড করেছি 0.1 লিটার। মোল হয়েছে মাস বাই মলিকুলার মাস, তাহলে মোলারিটি হয়েছে মোল 2.46 বাই 40 দ্যাট ইজ দ্য মোল হোল ডিভাইডেড বাই দ্য ভলিউম। ঠিক আছে, ঠিক আছে। এটা ক্যালকুলেট করবে কত হচ্ছে দেখবে, আনসার দেওয়া আছে 0.615 মোলার হওয়ার কথা। সো চেক করে নিয়ে হয়েছে কিনা, ক্যালকুলেশন গুলো একটু বাড়িতে করে নিও বা ক্যালকুলেটর হাতের কাছে থাকলে ফটাফট করে নাও। পরেরটা দেখো, ক্যালকুলেট দ্য মোলারিটি, এখানে মোলারিটি বলেছে of solution containing 20.7 gram of potassium carbonate dissolved in 500 ml of the solution, যার ডেনসিটি আবার দেওয়া আছে। সো মোলারিটির ফর্মুলা কি, moles of solute, mass না, moles of solute by mass of solvent in kg unit, এটা হচ্ছে মোলারিটির ফর্মুলা। আচ্ছা সলিউটের মোল কেমন করে পাবো, সলিউটের মোল হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, তাহলে পটাশিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট আগে বার করতে হবে কারণ ওটাই সলিউট। সো পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট 39 into 2 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 into 3, এটা ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। 39 into 2 plus 12 plus 16 into 3 পটাশিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট 78 plus 12 that is 90, 90 আর 48 তাহলে 138, ফাইন। তাহলে 138 হয়ে গেল পটাশিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট K2CO3। আচ্ছা মলিকুলার ওয়েট যদি 138 হয় তাহলে মোল কত হবে পটাশিয়াম কার্বনেটের, মাস দেওয়া আছে 20.7 গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট এটা হবে মোল, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। আচ্ছা এবার নিচে সলভেন্টের মাস থেকে কেজিতে, সো নিউমারেটর বেরিয়ে গেছে, মোল বেরিয়ে গেছে মানে নিউমারেটর বেরিয়ে গেছে, নিউমারেটরে মোল ই পুট করতে হবে 20.7 বাই 138 এটা পুট করতে হবে। আচ্ছা 20.7 গিভেন মাস বাই মলিকুলার ওয়েট ক্যালকুলেট করলে 138, তাহলে 20.7 বাই 138 এটা হয়ে গেল মোল। আচ্ছা চলে আসছি এবার মোলের পরে কি দেখবো আমরা, মাস অফ সলভেন্ট চাই, তার জন্য আমাদেরকে আগে মাস অফ সলিউশন বার করতে হবে। মাস অফ সলিউশন কেমন করে বেরোবে, মাস অফ সলিউশন, সলিউশন কিন্তু বার করছি প্রথমে, যদি আমাদের চাই হচ্ছে সলভেন্ট, মাস অফ সলিউশন বেরোবে ভলিউম অফ সলিউশন 500 ml আর ডেনসিটি অফ সলিউশন 1 গ্রাম পার ml, তার মানে 500 গ্রাম, 500 গ্রাম 500 ml into 1 গ্রাম per ml, দ্যাট ইজ 500 গ্রাম হয়ে গেল সলিউশনের মাস। আমার চাই সলভেন্টের মাস, কি করে বার করবো বলো, সলিউশনের মাস 500 গ্রাম, ওর মধ্যে পটাশিয়াম কার্বনেট কতটা ডিসলভ আছে, পটাশিয়াম কার্বনেট 20.7 গ্রাম পটাশিয়াম কার্বনেট, তাহলে 500 গ্রামের মধ্যে পটাশিয়াম কার্বনেট কতটা 20.7, তাহলে সলভেন্ট মানে ওয়াটার কতটা বাকিটা। সো মাস অফ সলভেন্ট কি করে বেরোচ্ছে, টোটাল মাস সলিউশনে বেরিয়েছে 500 ml কে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করেছি 500 গ্রাম টোটাল মাস, তাহলে সলভেন্টের মাস কত 500 গ্রাম যেটা টোটাল মাস মাইনাস পটাশিয়াম কার্বনেটের মাস 20.7 গ্রাম। এটা হচ্ছে তোমার সলভেন্টের মাস, এটাকে কেজিতে নিয়ে নিতে হবে। সো কত হয় মাইনাস করলে 80, 79.3 সরি 479.3 গ্রাম এটা হচ্ছে মাস সলভেন্টের, একে কেজিতে নিয়ে নাও, দ্যাট ইজ 0.4793 কেজি। এবারে তুমি এখানে পুট করে দাও, মোলস এর জায়গায় এটা পুট করো, মাস অফ সলভেন্টের জায়গাটা পুট করো, মোলস এর জায়গায় পুট করবে 20.7 বাই 138 হোল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্টের জায়গায় পুট করতে হবে 0.4793। ঠিক আছে, সো অবভিয়াসলি হ্যাঁ ডেটাটা ক্যালকুলেশনটা একটু হেক্টিক লাগতে পারে, এতটা কমপ্লিকেটেড ক্যালকুলেশনের ডেটা হয়তো এক্সাম হলে দেবে না, যদি দেয় তোমাকে এক্সাম হলে উইদাউট ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে হবে। এবার যতটা তুমি টাইমের উপর ডিপেন্ড করছে কত ফার্স্ট ক্যালকুলেশনটা করে পুরোটা ঠিক করে আসতে পারছো, যদি টাইমের শর্টেজ হয় অ্যাটলিস্ট এতদূর অবধি দেখিয়ে দিয়ে আসবে, যদি আমি এতটা লিখে দিয়ে আসি এতটা লিখে যদি মানে একদম ফাইনাল আনসারটা দিতে পারোনি
কিন্তু যদি তুমি এতটাও লিখে আসো 20.7 মোলারিটি কত হলো 20.7 বাই 138 হোল ডিভাইডেড বাই 0.4793 এতটা লিখে দিলেও তুমি মোটামুটি মোর দ্যান 50% মার্কস পেয়ে যাবে পার্ট মার্কিং এ। 2 থাকলে তুমি 1.5 অবধি পেয়ে যেতে পারো যদি বাকিটা ঠিকঠাক লিখে করে আসো। ফাইনাল আনসারটার জন্য যে হাফ মার্কসটা থাকে ওটা হয়তো পাবে না ফাইনাল আনসারটার জন্য, বাট 2 এর মধ্যে 1.5 তো পেয়ে যাবে, 1 তো পাবেই, 1.5 ও পেয়ে যেতে পারো যদি বাকি লেখাটা ঠিকঠাক থাকে, মানে ফর্মুলাটা লিখেছো, পুরোটা বুঝিয়েছো যে কোনটাতে কোন ভ্যালুগুলো পুট করছো তার ফর্মুলা লিখে লিখে পুরোটা বুঝিয়ে বুঝিয়ে করেছো, সো তাতে দেখা যাবে 1.5 পর্যন্ত তোমাকে দিয়ে দেবে। ফাইনাল আনসারটার জন্য মার্কসটা হতে দেবে না, আর যদি ডেটা ইজি থাকে তাহলে ফাইনাল আনসারটাও তুমি বার করে দিতে পারবে। রাইট, কারেক্ট? ঈশান পড়া যাচ্ছে? আচ্ছা আনসারটা লিখে রাখো, বাড়িতে চেক করে নেবে। 0.313 মোলার আনসারটা হচ্ছে 0.313 মোলার, 0.313 মোলাল, MOLAL, 0.313 মোলাল, MOLAL, এটা হচ্ছে আনসার। বাড়িতে একটু চেক করে নিও। পরেরটা যাচ্ছি, ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন। তো সবকটার পয়েন্টের উপরে আমরা একটা করে নিউমেরিক্যাল দেখে নিচ্ছি, যে কটা কনসেন্ট্রেশন ইউনিট দেখলে সবকটার উপরে আমরা একটা করে নিউমেরিক্যাল দেখে নিচ্ছি যাতে পুরোটা বুঝে যাও। সো ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ ইথাইলিন গ্লাইকল ইন আ সলিউশন কন্টেনিং, দেখো 20% ইথাইলিন গ্লাইকল বাই মাস বলেছে। তোমাকে এই স্টেটমেন্টের মানে দুজনেই বলবে। প্রথমে শ্রেয়শ্রী বলো 20% ইথাইলিন গ্লাইকল বাই মাস কথাটার মানে কি? 20 গ্রাম ইথাইলিন গ্লাইকল, কোন কত? 100 গ্রাম সলিউশন। ঈশান বলে এই কথাটা মানে কি? 20% ইথাইলিন গ্লাইকল বাই মাস, 20% ইথাইলিন গ্লাইকল বাই মাস কথাটার মানে কি? একটা সলিউশন আছে যেখানে বলছে 20% ইথাইলিন গ্লাইকল বাই মাস কথাটার মানে কি? বাই মাস, টোটাল মাসটা ওটা 20% হচ্ছে ইথানল গ্লাইকল। ঠিক হচ্ছে না, আর তোমারটাও ঠিক হয়নি। 100 গ্রাম সলভেন্ট নয়, 100 গ্রাম সলিউশন, 100 গ্রাম সলিউশনে 20 গ্রাম ইথাইলিন গ্লাইকল, সিম্পল মানে বাই মাস যেহেতু বলেছে। ক্লিয়ার? সে মিস্টেক কোনটা সলভেন্ট কোনটা সলিউশন খেয়াল রাখতে হবে। সো 100 গ্রাম সলিউশন যদি হয় সেখানে 20 গ্রাম ইথাইলিন গ্লাইকল আছে। হান্ড্রেড গ্রাম সলিউশন যদি হয় 20 গ্রাম ইথাইলিন গ্লাইকল আছে, মানে অবভিয়াসলি ওয়াটার কত গ্রাম আছে? ওয়াটার আছে 100 - 20, দ্যাট ইজ 80 গ্রাম। ঠিক আছে, ওয়াটার কিন্তু 100 গ্রাম নয়, 100 গ্রামটা হচ্ছে টোটাল সলিউশনটা। আচ্ছা, মোল ফ্র্যাকশন বার করতে বলেছে। মোল ফ্র্যাকশন বার করতে গেলে আমাদেরকে মোল গুলো জানতে হবে, তারপরে তো ফ্র্যাকশনে আসবো। তাহলে প্রথমে চলে আসি, মোল অফ ইথানল C2H6O2 এর মোল। মোল কত হয়? গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েট আগে বার করে নি। C2H6O2 মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে বলো। কার্বনের হচ্ছে 12 অ্যাটমিক ওয়েট ইনটু দুটো কার্বন, প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1 অ্যাটমিক ওয়েট ইনটু 6টা হাইড্রোজেন, প্লাস অক্সিজেনের হচ্ছে 16 অ্যাটমিক ওয়েট ইনটু দুটো অক্সিজেন। সো কত হয়? 12 into 2 that is 24 plus 6 30, 30 plus 32 62. So 62 হচ্ছে ইথাইলিন গ্লাইকলের মলিকুলার ওয়েট। একইভাবে যদি ওয়াটারেরও মলিকুলার ওয়েট বার করে রাখতে চাও, ওয়াটার উইল বি 18, ওয়াটার হবে মলিকুলার ওয়েট 18, ইথাইলিন গ্লাইকল 62. So mole of ethylene glycol given mass that is 20 by molecular weight that is 62. So 20 by 62 হচ্ছে ইথাইলিন গ্লাইকলের মোল। এটাকে আমরা ধরলাম Na ধরলাম ইথাইলিন গ্লাইকল ফার্স্ট কম্পোনেন্টটা। আচ্ছা, একইভাবে ওয়াটারের মোল বের হচ্ছে। ওয়াটারের মোল কত হবে? ওয়াটারের মাস হচ্ছে 80 গ্রাম বাই 18 হচ্ছে ওর মলিকুলার ওয়েট, এটাকে আমরা NB ধরলাম। তাহলে মোল ফ্র্যাকশন বার করতে বলেছে, তার জন্য আমাকে টোটাল মোল বার করতে হবে। টোটাল মোল কত হবে? অবভিয়াসলি Na প্লাস NB। বলো, যে Na ডিভাইডেড বাই Na প্লাস NB প্লাস NB ডিভাইডেড বাই Na প্লাস NB ইজ ইকুয়ালস টু 1 এরকম ভাবে করব। ইকুয়াল টু 1টা আনতে হবে না, তার আগে পর্যন্ত করতে হবে। ইকুয়াল টু 1টা তো মোল ফ্র্যাকশনের সামেশন গুলো ইকুয়াল টু 1, সেটা তো চাইনি, শুধু মোল ফ্র্যাকশন গুলো চেয়েছে। তার মানে টোটাল মোল বেরিয়ে গেল Na প্লাস NB, অর্থাৎ এই দুটো ফ্র্যাকশনকে অ্যাড করলে টোটাল মোল পাবে।
তাহলে চলে আসছি এবার মোল ফ্র্যাকশন কত। মোল ফ্র্যাকশন অফ ইথাইলিন গ্লাইকল হবে হচ্ছে Na, that is mole of ethylene glycol by total mole Na plus Nb. Mole fraction of water হবে হচ্ছে Nb by Na plus Nb. এই মোল ফ্র্যাকশন দুটো বার করার পরে কাই এর ভ্যালু দুটো বার করার পরে দুটো কাইকে যদি অ্যাড করো দেখবে সেটা 1 হচ্ছে। কিন্তু মোল ফ্র্যাকশনটা বেরোবে কি করে? Na এর ভ্যালু জানো, Nb এর ভ্যালু জানো, Na by Na plus Nb করবে, ইথাইলিন গ্লাইকলের মোল ফ্র্যাকশন বেরোবে, Nb by Na plus Nb করবে, ওয়াটারের মোল ফ্র্যাকশন বেরোবে, যেখানে Na Nb দুটোই জানা তোমার। বলো ঈশান, কি ডাউট আছে বলো? না কিছু ঠিক আছে, এবারে বার করার পরে তুমি যদি নিজে প্র্যাকটিক্যালি চেক করতে চাও তাহলে মোল ফ্র্যাকশন দুটো ভ্যালু অ্যাড করবে, দেখবে এই দুটোর ভ্যালু 1 আসছে। এনি কম্পোনেন্ট যাই হোক না কেন মোল ফ্র্যাকশন দুটোকে অ্যাড করলে দেখবে তার ভ্যালুটা 1ই পাচ্ছে। এই কারণে টোটাল মোল কেন করলাম, ওই যে Na plus Nb ওটা কেন করলাম, এর নিচে তোমার পাশে যেটা করেছো, এইখানে না না পাশে, ওটার পাশে যেটা ওই টোটাল মোলটা Na plus Nb যেটা হবে সেটা এখানে যেটা লিখবো ওটা আগে থাকতে বার করে নিলাম, আর কিছু না। আচ্ছা এইখানে তো ডিনোমিনেটরে Na plus Nb লিখবো না, তো ওটার ভ্যালুটা কত হচ্ছে ওটা এখান থেকে বার করে নিলাম আগে থাকতে Na plus Nb করে। এই টোটাল মোলটাই তো ওখানে লিখছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? মোল ফ্র্যাকশন গুলো সামেশন অলওয়েজ কত পাবে? 1। এবারে ধরো এক্সাম হলে খুব তাড়াহুড়ো আছে, তুমি দুটোরই এরকম ডিভিশন করার সময় নেই, একটা ডিভিশন করে বার করলে কোনোভাবে Na by Na plus Nb তে বার করেছো, অন্যটাকে কি করে বার করে দেবে? 1 মাইনাস প্রথমটা করে দেবে, তাহলে পরেরটা বেরিয়ে যাবে, কারণ আলটিমেটলি সামেশনটা তো 1 হবে না। সো দ্যাট ইজ অলসো আ ট্রিক, যে যদি তুমি একটা বার করে ফেলতে পারো তাহলে 1 মাইনাস অন্যটা করলে অন্যটা বেরিয়ে যাবে। স্যার যদি তিনটে থাকলে তখন কিছু করার নেই, তখন একইভাবে দুটো মিনিমাম বার করতে হবে, 1 মাইনাস ওই দুটোর মোল ফ্র্যাকশন বার করতে হবে, দুটো মোল ফ্র্যাকশনকে অ্যাড করতে হবে, 1 মাইনাস ওই অ্যাডিশনটা করলে 3 নম্বরের মোল ফ্র্যাকশনটা পাবে। তবে তিনটে দেবে না, তার কারণ হচ্ছে আমাদের সলিউশনটা সিলেবাসে বাইনারি সলিউশন, দ্যাট ইজ দুটো কম্পোনেন্ট वाला সলিউশন, একটা কম্পোনেন্ট সলভেন্ট একটা কম্পোনেন্ট সলিউট, তাই তিনটে वाला দেওয়ার চান্স কম। স্টিল যদি তিনটে থাকে সেক্ষেত্রে তোমাকে মিনিমাম দুটোকে আগে বার করতে হবে, দুটোকে বার করে সেই দুটো সামেশনটাকে 1 থেকে মাইনাস করলে 3 নম্বরটা পাবে। ক্লিয়ার? সো বাড়ি গিয়ে একটু ট্রাই করে নিতে পারো, যেরকম ডিভাইড করে মোল ফ্র্যাকশন গুলো বার করলে আর একটা বার করার পরে 1 মাইনাস করলে দিয়ে দেখলে দুটো ট্যালি হয়ে যাচ্ছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, নরমালিটি ভালো করে ঈশান দেখে নেবে এখানটা, আমরা নরমালিটিতে গ্রাম ইকুইভ্যালেন্ট কেমন করে ক্যালকুলেট করে শিখবো। সো পুরোটা ব্যাক ক্যালকুলেশনের থ্রু দিয়ে আসবে, কেমন করে আসবে দেখো। বলছে ক্যালকুলেট দ্য নরমালিটি অফ দ্য সলিউশন কন্টেনিং 31.5 গ্রাম অফ দ্য হাইড্রেটেড অক্সালিক অ্যাসিড, যার ফর্মুলা দিয়ে দিয়েছে, in 1250 ml অফ দ্য সলিউশন। সো কোয়েশ্চেন হচ্ছে প্রথমে নরমালিটির ফর্মুলাটা কি বলতে হবে। সো নরমালিটি ইজ ইকুয়াল টু হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট of solute divided by volume of solution in liter unit. So প্রথমে চলে আসি ভলিউম অফ সলিউশন কত। ভলিউম অফ সলিউশন বলে দিয়েছে কোশ্চেনে 1250 ml, একে আরামসে লিটারে নিয়ে নাও 1.25 লিটার, তাহলে ডিনোমিনেটর বেরিয়ে গেল 1250 ml 1000 দিয়ে ডিভাইড করো 1.25 লিটার, ডিনোমিনেটর রেডি। এবার জানতে হবে গ্রাম ইকুইভ্যালেন্টটা কত। গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি ছিল? গ্রাম ইকুইভ্যালেন্ট ছিল হচ্ছে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস, গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস, এটা ছিল গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা। আচ্ছা, মাস তো দেওয়া আছে 31.5 গ্রাম দেওয়া আছে, বার করতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট। সো ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা জানতে হবে। সো ইকুইভ্যালেন্ট ওয়েট, যেহেতু এটা অ্যাসিড একটা, আলটিমেটলি এটা একটা অ্যাসিড, সো অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি? মলিকুলার ওয়েট বাই বেসিসিটি। যেখানে বেসিসিটিটা কি? যেখানে বেসিসিটিটা হচ্ছে কতগুলো H+ আয়ন আছে অ্যাসিডের মধ্যে। অ্যাসিডটার মধ্যে যতগুলো H+ আয়ন দেওয়ার ক্ষমতা আছে অ্যাকুয়াস সলিউশন, অ্যাসিড মানে তো অ্যাকুয়াস সলিউশন H+ আয়ন দেয়, সো অ্যাসিডটার যতগুলো H+ আয়ন ফার্নিশ করার ক্ষমতা আছে ইন অ্যাকুয়াস সলিউশন, সেটা হচ্ছে বেসিসিটি। এবারে তুমি দেখো পারবে, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা দেখো H2C2O4.2H2O, H2C2O4 ফর্মুলাতে কতগুলো H+ আয়নের প্রেজেন্স দেখাচ্ছে? দুটো,
তার মানে অক্সালিক অ্যাসিডের বেসিসিটি হলো 2, তাহলে বেসিসিটিটা বেরোলো 2, H2C2O4 এ দুটো হাইড্রোজেনই আছে H+ দেওয়ার মতো। সো মলিকুলার ওয়েট অফ অক্সালিক অ্যাসিডটা যদি বার করি, স্যার ইকুইভ্যালেন্ট ওয়েট তাহলে ওটা কি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের যে Hটা ওটা কি অক্সালিক অ্যাসিডের H+, না এটা ওয়াটারের H+? তাহলে যদি ধরতে হতো তাহলে বেসিসিটি অফ দ্য অ্যাসিড হতো না বেসিসিটি অফ দ্য ওয়াটার ধরতে হতো। তাই এটা তো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে ঠিক কথা, কিন্তু ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থেকে যে H+টা আসতে পারে ওটা কি অক্সালিক অ্যাসিডের প্রপার্টি, না ওটা ওয়াটারের প্রপার্টি? আমরা তো অক্সালিক অ্যাসিডের বেসিসিটি চাই, কারণ অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট চাই, ঠিক আছে? তাই ওয়াটারের পার্টটাকে কন্ট্রিবিউট করে মানে বেসিসিটি ধরাতে ক্যালকুলেট করছি না, কিন্তু হ্যাঁ মলিকুলার ওয়েট ক্যালকুলেশন এখন তো করতে হবে না, মলিকুলার ওয়েট বাই বেসিসিটি করতে হবে। মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার সময় কিন্তু পুরোটাকেই ক্যালকুলেট করতে হবে, কারণ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন এবং মলিকুলটা দুজনে মিলেই পুরো ক্রিস্টালটা তৈরি করেছে। সো মলিকুলার ওয়েটের ক্যালকুলেশনে পুরোটাকে নিতে হবে, H2C2O4.2H2O পুরোটার মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব, কিন্তু বেসিসিটিটা অক্সালিক অ্যাসিডেরই, তাই তার অক্সালিক অ্যাসিডের যেহেতু দুটো H+ আছে তাই 2 বেসিসিটি ধরবো। বলো ঈশান কি বলছে? স্যার ওই যে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়ালস টু এমডব্লিউ মানে কোনটা? মলিকুলার ওয়েট, আচ্ছা মলিকুলার ওয়েট বাই বেসিসিটি। তাহলে মলিকুলার ওয়েট করতে হবে কোনটা? ওই যে পুরো ক্রিস্টালটা, এই যে অক্সালিক অ্যাসিড, মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট বাই বেসিসিটি অফ দ্য সলিউট, যার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করছি, সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করছি না, কারণ সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করলে সেখান থেকে গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোবে, সলিউটটার গ্রাম ইকুইভ্যালেন্ট বেরোলে সেখান থেকে নরমালিটি বেরোবে। তাহলে অক্সালিক অ্যাসিডের প্রথমে মলিকুলার ওয়েটটা বার করব। নাম্বার অফ আয়ন্স 2 মানে কোনটা হলো? এই যে নাম্বার অফ H+ আয়ন 2 না, কেন হলো? অক্সালিক অ্যাসিডের ফর্মুলা দেখো, ফলো করছো না ক্লাসে যখন বলছি? মন কোথায়? এক্ষুনি বললাম তো, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা বলো, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা বলো, দেওয়া আছে কোশ্চেনে। H2O4 তাহলে কতগুলো H+ আয়ন আছে অক্সালিক অ্যাসিডে? H+ আয়ন দুটো, তাই 2, ঠিক আছে? যতগুলো H+ আয়ন ওটাই হচ্ছে বেসিসিটি। ফর্মুলা বলছে দুটো H+ আয়ন তাই 2 বেসিসিটি, রাইট? আচ্ছা অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কত এসেছে, মানে সরি মলিকুলার ওয়েট কত এসেছে? 110. 110 এসছে বলছে, ঠিক এসছে? ভুল এসছে দেখো, 2 টাকা দিয়ে মাল্টিপ্লাই করনি, কিছুটা গড়বড় করেছো। অক্সালিক অ্যাসিডের মলিকুলার ওয়েট 126 আসার কথা, দুটো ওয়াটার আছে আর H2C2O4 আছে, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, কার্বন 12, অক্সিজেন 16। কি ভুল করেছে দেখো, 126 আসবে। কত এসছে ঈশান তোমার মলিকুলার ওয়েট অফ অক্সালিক অ্যাসিডের ক্রিস্টাল? 2 প্লাস 24 হবে কার্বন থেকে, 64 হবে অক্সিজেন থেকে, আর ওয়াটার হচ্ছে মলিকুলার ওয়েট 18, তাহলে 2 ইন্টু ওয়াটার মানে 2 ইন্টু 18 হবে। ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18, তাহলে 2 ইন্টু ওয়াটার মানে 2 ইন্টু 18 হবে। সো মলিকুলার ওয়েট কত আসছে? 126 এসছে। ঈশান তোমার এসছে 126? 64 হ্যাঁ স্যার 126। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করো, ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার ওয়েট 126 বাই বেসিসিটি, কত হলো? 63। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট বার করো, গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, given mass by equivalent weight। given mass by equivalent weight কত হচ্ছে বলে এটা? 31.5 by 63, হাফ, হাফ না 0.5 ই হচ্ছে, হ্যাঁ 0.5 ঠিকই, হাফ 0.5। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট হয়ে গেল 0.5, তাহলে নরমালিটি বলো বার করে ফেলো, 0.5 বাই ভলিউম অফ সলিউশন 1.25। সো নরমালিটি কত হবে? 0.5 বাই 1.25, এত নরমাল। ক্লিয়ার? সো কমন করে প্রবলেমটা হলো বেসিসিটির ডেটা গ্রাম ইকুইভ্যালেন্টে পুট করলে
গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটে পুট করলে, ইকুইভ্যালেন্ট ওয়েটের ডেটা গ্রাম ইকুইভ্যালেন্টে পুট করলে, গ্রাম ইকুইভ্যালেন্টের ডেটা নর্মালিটিতে পুট করলে 0.4 আছে 0.4 আনসার আসার কথা, হয়তো 0.4 0.4 আনসার, 0.4 নর্মাল। 1 ঠিক আছে, ঈশান ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা পরের পার্টটাতে মুভ করছি। নিউমেরিক্যালের পার্টটা ক্লিয়ার হলো তো? কনসেন্ট্রেশন ইউনিটগুলো দিয়ে নিউমেরিক্যালগুলো কেমন করে করতে হবে আমি একটা পিডিএফ পাঠাবো, ওখানে প্রথম 15টা প্রবলেম এরকম প্রচুর কনসেন্ট্রেশন ইউনিটের উপর আছে, কয়েকটা আমরা করেছি 5-6টা, আর বাকি আরো 7-8টা দেখবে আছে পিডিএফটাতে, যেখানে কনসেন্ট্রেশন ইউনিটগুলোর উপরে বেশ কিছু আরো নিউমেরিক্যাল আরো ডিসকাশন আছে। সো এই নিউমেরিক্যালগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করো, কারণ এই নিউমেরিক্যালের পার্টটা থেকে ডাইরেক্টলি অঙ্ক নাও দিতে পারে, কিন্তু সলিউশনের মেন টপিকে যখন ঢুকবো এখানে প্রচুরবার মোলারিটি এগুলো ক্যালকুলেট করতে হবে। ডাইরেক্টলি তোমাকে মোলারিটি ক্যালকুলেট করার অঙ্ক দেবে না, বা মোলারিটি ক্যালকুলেট করার অঙ্ক দেবে না, বা মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করার অঙ্ক দেবে না, কিন্তু যা কিছু এখন সলিউশনে যা কিছু নিউমেরিক্যালস আসবে, যা যা ফর্মুলা ইউজ হবে সলিউশন চ্যাপ্টারটাতে, সেইখানে মোলারিটি মোল ফ্র্যাকশন এগুলো অনেকবার ক্যালকুলেট করতে হবে। তাই এগুলো ক্যালকুলেশনে যদি আটকে যায় তুমি সলিউশনের মেন অঙ্কতেই ঢুকতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য আমরা একবার কুইক রিভিশন করে নিলাম। এই পার্টটা 11 এর পার্টের সঙ্গে রিলেটেড ছিল, 11 এর ফার্স্ট চ্যাপ্টারটার সঙ্গে। তো যদি মনে হয় 11 এর বইয়ের থেকে ফার্স্ট চ্যাপ্টারে এইখানে যেখানে এগুলো ছিল ওইখানে ওয়ার্কড আউট এক্সাম্পলগুলো একবার স্টাডি করে নিই, ঠিক আছে, যাতে ক্লিয়ার হয়ে যায় পুরো জায়গাটা। আচ্ছা, চলে আসছি এবার সলিবিলিটি। সলিউশন চ্যাপ্টার আছে, সলিবিলিটি পড়বো। সলিবিলিটি কথাটা মানেটা কি? সলিবিলিটি কথাটা জেনারেল মানে হচ্ছে 100 গ্রাম সলভেন্ট যদি নিই, অর্থাৎ স্পেসিফিক অ্যামাউন্ট অফ সলভেন্ট 100 গ্রাম সলভেন্ট, তার মধ্যে ম্যাক্সিমাম কতটা সলিউট ডিজলভ হতে পারে at a particular temperature, that is solubility. 100 গ্রাম সলভেন্ট মানে ওয়াটার, 100 গ্রাম ওয়াটার নিয়েছি, তার মধ্যে চিনি গুলছি, দেখা যাবে 35 গ্রাম চিনি ম্যাক্সিমাম ডিজলভ হয়েছে, সরি 35 গ্রাম নুন ম্যাক্সিমাম ডিজলভ হয়েছে যদি নুন দিতে থাকি। তাহলে 100 গ্রাম ওয়াটার নিয়ে তার মধ্যে যদি নুন গুলতে থাকি, 35 গ্রামের পরে দেখা যাবে নুন নিচে এক্সট্রা জমছে আর গুলছে না, তার মানে সলিবিলিটি অফ নুন কত হলো? 35। তো সলিবিলিটি ডেফিনেশন কি? 100 গ্রাম অফ সলভেন্টে কত গ্রাম ম্যাক্সিমাম ডিজলভ হয়ে স্যাচুরেটেড সলিউশন তৈরি হতে পারে এট আ পার্টিকুলার টেম্পারেচার, সেটা হচ্ছে তোমার সলিবিলিটি। সলিবিলিটি কথাটা কখন অ্যাপ্লিকেবল? যখন সলিউশন তৈরি হচ্ছে, সলিউট আর সলভেন্ট মিলে দুটো প্রসেস হচ্ছে, সলিউট আর সলভেন্ট ডিসলিউশন যদি হয় সলিউশন তৈরি হচ্ছে, আর সলিউশন থেকে যদি সলিউট আর সলভেন্ট আলাদা হয়ে যায় সেটাকে বলছে প্রেসিপিটেশন। যেখানে সলিউট আলাদা হয়ে যাচ্ছে, সলভেন্ট উপরে রয়ে যাচ্ছে, সলিউট নিচে পড়ে যাচ্ছে, দ্যাট ইজ প্রেসিপিটেশন। আমরা জানি যখন কোনো একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হয় অ্যাপারেন্টলি তখন তার মধ্যে কোনো আর সলিউট গুলছে না, তখনই বলছি স্যাচুরেটেড সলিউশন তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা জানি ইকুইলিব্রিয়ামের থ্রু দিয়ে, জানি ডাইনামিক ইকুইলিব্রিয়ামের থ্রু দিয়ে ওই সময় এক্স্যাক্টলি কি হয়েছে, গুলে যাওয়ার রেট আর প্রেসিপিটেট হয়ে যাওয়ার রেট ইকুয়াল হয়ে গেছে। অর্থাৎ স্যাচুরেটেড সলিউশন তৈরি হওয়ার পরে এমন নয় যে গুলে যাওয়ার প্রসেস, ডিসলিউশন প্রসেস বন্ধ হয়ে গেছে, স্ট্যাটিক হয়ে গেছে, এমনটা নয়। মলিকুলার লেভেলে কি চলছে? মলিকুলার লেভেলে সলিউশনে গুলে যাওয়ার রেট, এক্সট্রা যেটা নিচে পড়ে যাচ্ছে ওইখানে গুলে যাওয়ার রেট আর নতুন করে প্রেসিপিটেট তৈরি হওয়ার রেট দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। মানে তখন এক্সট্রা সলিউট যেগুলো আছে, যেগুলো নিচে এক্সট্রা পড়ে আছে স্যাচুরেটেড হয়ে যাওয়ার পরে, ওই এক্সট্রা সলিউট থেকে গুলেও যাচ্ছে, আবার যেগুলো গুলে ছিল ডিজলভ হয়েছিল তার আবার প্রেসিপিটেট ফর্মে বেরিয়েও আসছে। এই দুটো ইকুয়াল রেটে হচ্ছে, তাই না তো কোনো নতুন করে কোনো সলিউট গুলছে, না নতুন করে কোনো সলিউট প্রেসিপিটেট পড়ছে, আমরা মনে করছি আর গোলা বন্ধ হয়ে গেছে, সলিউশন স্যাচুরেটেড হয়ে গেছে, অ্যাজ ইফ যেন প্রসেসটা স্ট্যাটিক হয়ে গেছে। কিন্তু ইকুইলিব্রিয়ামের স্টাডি থেকে আমরা জানি এটা ডাইনামিক প্রসেস, যেখানে রেট অফ ডিসলিউশন নিচে পড়ে থাকা এক্সট্রা যেটা আছে স্যাচুরেশন হয়ে যাওয়ার পরে নিচে যেটা এক্সট্রা পড়ছে ওইখান থেকে যে রেটে ডিসলিউশন হচ্ছে সেম রেটে ডিজলভ হয়ে থাকা সলিউট প্রেসিপিটেট করে বাইরে পড়ে আসছে। এটা ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকে আমরা জানি ডাইনামিক ইকুইলিব্রিয়াম চলে মলিকুলার লেভেল।
অ্যাপারেন্টলি নতুন করে কোনো এক্সট্রা সলিউট গুলছে না, কারণ যাই গুলছে সেটা বেরিয়ে আসছে। সো নেট কোনো এক্সট্রা সলিউট গুলছে না, তাই আমরা বলছি গোলা বন্ধ হয়ে গেছে, ডিসলিউশন স্টপ, এন্ড সেই কারণে আমরা সেই সলিউশনকে আমরা বলছি স্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে ম্যাক্সিমাম যতটা সলিউট ডিসলভ হতে পারে একটা পার্টিকুলার টেম্পারেচারে ওটা অ্যাচিভড হয়ে গেলে আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন তৈরি হয়ে গেছে। যখন স্যাচুরেশনটা হয়ে গেছে, প্রসেসটা স্ট্যাটিক হয়নি, ডিসলিউশনের প্রসেস থেমে যায়নি, ডাইনামিক ইকুইলিব্রিয়ামের থ্রু দিয়ে চলতে থাকছে। অর্থাৎ ডিসলিউশনও চলছে অ্যান্ড প্রেসিপিটেশনও চলছে। ডিসলিউশন হয়ে নিচে পড়ে থাকা সলিউটগুলো গুলেও যাচ্ছে, আর প্রেসিপিটেশনের থ্রু দিয়ে ডিসলভড হয়ে থাকা সলিউটগুলো বাইরে প্রেসিপিটেশন থ্রু দিয়ে বাইরে এবার বেরিয়েও আসছে। এটা ইকুয়াল রেটে হচ্ছে, তাই নেট কোনো সলিবিলিটি বাড়ছে না, নেট কোনো ডিসলিউশন আর হচ্ছে না। এই অবস্থাতে স্যাচুরেটেড সলিউশন তৈরি হচ্ছে। আনস্যাচুরেটেড কখন বলছি? যখন হচ্ছে যতটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি একটা পার্টিকুলার টেম্পারেচারে সলভেন্টের যতটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি তার থেকে কম অ্যামাউন্টের সলিউট ডিসলভ থাকলে আমরা তাকে আনস্যাচুরেটেড বলছি। যতটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি সামহাউ যদি তার থেকে একটু বেশি অ্যামাউন্টের সলিউট গুলে দেওয়া যায় তখন তাকে সুপার স্যাচুরেটেড সলিউশন বলছে। এই সামহাউটা মানে এটা কি? যদি খুব স্লোলি একটা সলভেন্টের মধ্যে স্লোলি ভেরি চিল টেম্পারেচারে, কুল টেম্পারেচারে আনডিস্টার্ব রেখে সলিউশনকে স্লোলি যদি ডিসলভ করা হয়, দেখা যায় অনেক সময় সলিউশনের যা ক্যাপাসিটি স্যাচুরেটেড সলিউশন তৈরি করার জন্য তার থেকে বেশি ক্যাপাসিটির সলিউট ওর মধ্যে ডিসলভ করতে পারা যাচ্ছে। সুপার স্যাচুরেটেড কত দূর অবধি হতে পারে? এটা ডিপেন্ড করছে সলিউট টু সলিউট। সব সলিউটের যে একই রকম এক্সট্রা অ্যামাউন্ট ডিসলভ নিতে পারবে নুন যে ম্যাক্সিমাম হতে পারে, সুপার সলিউট হলে কত দূর অবধি যেতে পারে? কি আরো কিছুটা অবধি যেতে পারে, আরো মেবি 3-4 গ্রাম এক্সট্রা হয়তো ডিসলভ হতে পারে। বাট ওটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তুমি প্রপার ওয়েতে ওটাকে নুনকে এক্সট্রা ডিসলভ করাতে পারছো কিনা। প্রপার ওয়েতে মানে সলিউশনকে একদম আনডিস্টার্ব রাখতে হবে, নাড়ানো যাবে না, নাড়ালেই এক্সট্রা ডিসলভ হয়ে থাকা সলিউটটা বেরিয়ে পড়ে আসবে। নাড়ানো যাবে না, টেম্পারেচারকে চিল রাখতে হবে, খুব স্লোলি ডিসলিউশন প্রসেসটা চালাতে হবে, তাহলে ক্যাপাসিটি থেকে কিছুটা এক্সট্রা অবধিও ক্যারি করতে পারে, যেটাকে বলা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন। ক্লিয়ার? ফাইন। এবার চলে আসছি কি ফ্যাক্টর এই সলিউবিলিটিকে মনিটর করে, মানে সলিউবিলিটি বাড়বে না কমবে, কি ফ্যাক্টর মনিটর করে। তার জন্য প্রথম যে কেসটা দেখবো সেটা হচ্ছে আমাদের সলভেন্ট তো অলওয়েজ ওয়াটার, আমরা পুরো সিলেবাসটাতে স্টাডি করছি সলভেন্ট কিন্তু ওয়াটার, দ্যাট ইজ অ্যাকোয়াস সলিউশনে স্টাডি করছি। সো এখন প্রথম ফ্যাক্টর যেটা দেখবো, প্রথম যে কেসটা দেখবো যেখানে সলিউট গুলো হচ্ছে সলিড, সলিউট গুলো কি সলিড, সলিড গুলো কি স্টেটে আছে, সলিড স্টেটে আছে, মানে মেবি চিনি, নুন, এরকম যদি যে কোনো সলিড KNO3, NaCl, NNO3, CuSO4, Na2SO4, এনি সলিড যদি সলিউট হয় আর ওয়াটার যদি সলভেন্ট হয়, সেক্ষেত্রে কি ফ্যাক্টর রোল প্লে করছে? ফ্যাক্টর নাম্বার 1, নেচার অফ দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট। আমরা জানি যদি সেম লাইক প্রেফার্স লাইক, এই কনসেপ্টটা আগেও 2-1 বার বলেছিলাম অর্গানিক কেমিস্ট্রির ওখানে, লাইক প্রেফার্স লাইক, এই কথাটার মানেটা কি? অর্থাৎ সলিউটের নেচার আর সলভেন্টের নেচার যদি সেম হয় তাহলে ডিসলিউশন ইজিলি হয়ে যাবে। ধরো সলিউটও পোলার, সলভেন্টও পোলার, যেমন আয়নিক কম্পাউন্ড গুলো, ফর এক্সাম্পল আয়নিক কম্পাউন্ড NaCl, KCl, NaOH, KOH, এরা আয়নিক কম্পাউন্ড, এরা অ্যাকোয়াস সলিউশনে আয়নসে ডিসোসিয়েট করে যায়। আয়নিক কম্পাউন্ড যদি হয় ফটাফট জলের মধ্যে ডিসলভ হয়ে যাবে, কিন্তু যদি কোভালেন্ট কম্পাউন্ড হয়, যে কোনো কোভালেন্ট কম্পাউন্ড, তারা যে কারণে অয়েলও মিসেবল নয় ওয়াটারের সঙ্গে, সো যে কোনো কোভালেন্ট কম্পাউন্ড ইউজুয়ালি তারা কি হবে, তারা ওয়াটারে অতটা ডিসলভ হতে চাইবে না, কারণ ওয়াটার নিজে পোলার সলভেন্ট, ওয়াটারের ক্লিয়ার কাট দুটো পোল আছে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেনের উপর পার্শিয়াল মাইনাস চার্জ থাকে, হাইড্রোজেন গুলোর উপর পার্শিয়াল প্লাস চার্জ থাকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলে। সো ওয়াটারে ক্লিয়ার কাট দুটো পোল আছে, ওয়াটার তাই পোলার সলভেন্টের মতন সলভেন্টে আয়নিক কম্পাউন্ড ইজিলি ডিসলভ হবে, বাট কোভালেন্ট কম্পাউন্ড হেক্টিক ওয়েতে ডিসলভ হবে, ডিসলভ হতে চাইবে না। সো নেচার অফ সলিউট আর সলভেন্টের উপর ডিপেন্ড করে সলিবিলিটি কতটা বেশি হবে। নেক্সট হচ্ছে টেম্পারেচার। ইউজুয়ালি টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়ে, ইউজুয়ালি টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে সলিবিলিটি বাড়ে, টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়ে, মানে বেশি করে গুলবে। অর্থাৎ রুম টেম্পারেচারে যদি কোন একটা সলিউট x গ্রাম গুলে যায়, তাহলে সুপার সলিউশনের জন্য বলেন না যে চিল থাকতে হবে। হ্যাঁ, না ওটা তো ওই সেম টেম্পারেচারে চিল্ড হতে হবে, মানে যদি সুপার স্যাচুরেটেড সলিউশন তৈরি করতে চাই, মানে সলিউশনের ক্যাপাসিটি বাড়াতে চাই, ওই পার্টিকুলার টেম্পারেচারে, যে টেম্পারেচার স্যাচুরেটেড হয়ে যাওয়ার কথা ওই টেম্পারেচারে আমি সুপার স্যাচুরেটেড বানাতে চাইছি, তাহলে যতটা কুল থাকতে পারা যায় তত ভালো, যত কোল্ড অবস্থায় কাজটা করা যায় ততটা ভালো।
অর্থাৎ মানে কোল্ড super অবস্থাতে saturation এর জন্য সলিবিলিটি temperature টা কমাতে হবে। বল সুপার স্যাচুরেশন করতে গেলে টেম্পারেচার কমাতে হবে। একটু কম রাখতে পারলে ভালো। কেমন করে সুপার স্যাচুরেটেড সলিউশন তৈরি করা যায় এখানে বলে দিচ্ছি। সো কেমন করে তৈরি করা হয়, ধরো ফর এক্সাম্পল কোনো একটা পার্টিকুলার সলভেন্ট নিয়েছি, মানে ওয়াটার নিয়েছি, ওয়াটারে কোনো একটা পার্টিকুলার সলিউট আমি গুলেছি, গুলতে গুলতে সেটা স্যাচুরেটেড হয়ে গেছে এক সময়। আমরা জানি টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়ছে। আমি এবার টেম্পারেচার বাড়িয়েছি, ওই সলিউশনকে গরম করেছি, তাহলে জল গরম ইভাপোরেট হয়ে যাবে তো। জলটা অতদূর অব্দিও গরম করে যে একদম ইভাপোরেট হয়ে কমে যাচ্ছে, স্লাইটলি ওয়ার্ম করছি, অল্প অল্প করে ওয়ার্ম করছি, অ্যান্ড ইভাপোরেশনকে স্টপ করার জন্য ক্লোজ সিস্টেম করে দিয়েছি, তাহলে ইভাপোরেশন স্টপ হয়ে যাবে, রাইট? মানে ভেপারটা এসকেপ করবে না, যেটুকু ভেপার তৈরি হবে ওই ক্লোজ সিস্টেমের মধ্যেই থাকবে, যেটা আবার কনডেন্স হয়ে ফেরত চলে আসবে ড্রপলেট ফর্মে। তো সিস্টেমকে ক্লোজ সিস্টেম করে দিয়েছি যাতে ইভাপোরেট হয়ে ওয়াটার ভেপারটা এসকেপ করতে না পারে। দিয়ে আমি হিট করছি, ওয়ার্ম করছি। ওয়ার্ম করলে কি হবে, ওই সলিউটের ক্যাপাসিটি ইনক্রিজ হবে, কারণ সলিবিলিটি বাড়বে। তার মানে হিট করলে ওই সলভেন্টের মধ্যে, সেম অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে কিন্তু তখন বেশি অ্যামাউন্টের সলিউট ডিজলভ হতে শুরু করবে, বেশি অ্যামাউন্টের সলিউট ডিজলভ হতে শুরু করবে। মানে যতটা ডিজলভ হয়েছিল, যদি এক্স টার্ম ডিজলভ হয়ে স্যাচুরেটেড সলিউশন তৈরি করে থাকে, যেই ওয়ার্ম করলাম দেখা যাবে হয়তো এক্স এর থেকে একটু বেশি অ্যামাউন্টের সলিউট ডিজলভ হয়ে গেল। ওটা কিন্তু সুপার স্যাচুরেশন হলো না, টেম্পারেচার বাড়িয়েছি তাই সলিবিলিটি বেড়েছে, হায়ার টেম্পারেচারে বেশি অ্যামাউন্টের সলিউট ডিজলভ হয়েছে। এবারে সলিউশন হট সলিউশন আছে, এখন গরম সলিউশন, যার মধ্যে যা ক্যাপাসিটি ছিল পুরনো টেম্পারেচারে, যা ক্যাপাসিটি ছিল তার থেকে হট সলিউশনটাতে নতুন টেম্পারেচারে, নতুন হায়ার টেম্পারেচারে এখন ক্যাপাসিটি বেশি। এখন কি করা হলো, এখন স্লোলি স্লোলি চিল করা হলো, কুল ডাউন করা হলো ওই সলিউশনটাকে। যদি কুল করতে করতে পুরনো টেম্পারেচারে ফেরত আসি, ওখানে তো সলিবিলিটি কম ছিল, এক্সট্রা ডিজলভ হয়ে থাকা সলিউটটা তো প্রেসিপিটেট হয়ে বেরিয়ে আসার কথা। কিন্তু যদি এই চিলিংটা খুব স্লোলি করতে পারি, সলিউশনকে আনডিস্টার্ব রেখে করতে পারি, দেখা যায় যে পুরনো টেম্পারেচারে ব্যাক করে চলে এসেছি, কিন্তু যতটা এক্সট্রা ডিজলভ করিয়েছিলাম টেম্পারেচারকে বাড়িয়ে, ওটা প্রেসিপিটেট ফর্মে বাইরে আসেনি, সলিবিলিটি সেমই রয়ে গেছে। হায়ার টেম্পারেচারের সলিবিলিটিটাই ও মেনটেন করছে, যদিও বা ওকে আমি স্লোলি স্লোলি সলিউশনকে আনডিস্টার্ব রেখে চিল করে দিয়েছি, পুরনো টেম্পারেচার ব্যাক করে দিয়েছি। ওই অবস্থাতে পুরনো টেম্পারেচারে যা সলিবিলিটি ছিল তার থেকে বেশি সলিবিলিটি ও হোল্ড করছে কিনা, সুপার স্যাচুরেটেড সলিউশন তৈরি হলো। এটা কেন এই জিনিসটা মানে কেন হয়? এই জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল এরকম ভাবে রিলেট করতে পারিস ব্যাপারটাকে। ধর তুই কোন একটা ট্রেকিং এ যাচ্ছিস, তো তোর পিঠে ব্যাগ ফ্যাগ অনেক কিছু নেওয়া আছে, সো এবারে তোকে সামাও মোটিভেট করা হয়েছে, মোটিভেশনটা হচ্ছে হিট। এখানে সামাও যতটা ব্যাগ নিয়েছিলি তোকে একটু মোটিভেট করা হয়েছে যে তুমি আরো ব্যাগ নিতে পারবে, আরো একটু জিনিসপত্র ক্যারি করতে পারবে, তোমার ট্রেকিংটা আরো একটু ভালো হবে, আরো একটু ইকুইপমেন্ট যা কিছু লাগছে বা ড্রেসেস বা জুতো টুতো কিছু দিয়ে লাগে, এক্সট্রা কিছু জিনিস নিয়ে নাও। সো তুই যখন এই ট্রেকিং এর সামনে ধর টিম বসে আছে, কেউ একজন অ্যাডভাইস করছে, বেস ক্যাম্পে পৌঁছে গেছিস, অ্যান্ড বেস ক্যাম্পে কেউ একজন বলছে, যে এক্সপার্টরা আছে তারা বলছে, গাইড করছে, পাহাড়ের চড়ার টেকনিক শেখাচ্ছে, একটা টিমের মধ্যে তুই প্রেজেন্স আছিস, তো অবভিয়াসলি একটা চার্জ অ্যান্ড একটা ফিল আসবে যে হ্যাঁ ট্রেকিং করতে যাচ্ছে, একটা অ্যাডভেঞ্চার ফিল জেনারেট হবে, যেটা হয়তো শুরুর দিকে অতটা থাকবে না, তারা চার্জ আপ করবে তোমাকে। সো তুমি একটা অ্যাডভেঞ্চার ফিল পেয়ে তুমি কি করলে, তুমি এক্সট্রা লোড নিয়ে নিলে, দ্যাট ইজ তুমি মোটিভেশনটা নিলে বাইরে থেকে, আর এনার্জি নিলে বাইরে থেকে, যেটা তোমাকে তোমার ট্রেনার বা তোমার এক্সপার্ট দিলেন সামনে বসে। টিমের মধ্যে বাকিরাও দেখছো চার্জ আপ হয়ে যাচ্ছে, আর তুমিও চার্জ আপ ফিল করলে, অ্যান্ড ফিল করে তুমি এক্সট্রা মোটিভেশনের কারণে এক্সট্রা লোড নিয়ে নিলে, দ্যাট ইজ ক্যাপাসিটির থেকে বেশি লোড নিতে পারলে, প্রোভাইডেড ওই মোটিভেশনটা এলো, মোটিভেশন দিল কেউ তোমাকে যে হ্যাঁ ট্রেকিং করতে গেলে এগুলো লাগবে, তুমি নাও। তোমার প্রথমে মনে ছিল পেটটা ব্যথা হবে, নেবো না এত কিছু, বাট দেন তুমি মোটিভেটেড হয়ে গিয়ে এক্সট্রা কিছু ইকুইপমেন্ট নিলে, এক্সট্রা কিছু প্রয়োজনীয় জিনিস নিলে, যেটা ট্রেকিং এর জন্য দরকার। অর্থাৎ তখন তুমি মোটিভেশনকে অ্যাবজর্ব করেছো অ্যাজ এনার্জি, অ্যান্ড সেটা তোমার ক্যাপাসিটি বাড়িয়েছে। এবারে ওই এক্সপার্টরা চলে গেছেন, ট্রেনিং ফেনিং দিয়ে চলে গেছেন, কাল থেকে তোমার অ্যাকচুয়াল জার্নি শুরু হবে। যখন কাল থেকে অ্যাকচুয়াল জার্নি শুরু হবে, তখন অবভিয়াসলি তখন বাইরে থেকে আর মোটিভেশন নেই, অর্থাৎ এনার্জিটা সাপ্লাই নেই। কিন্তু ওই অবস্থাতে যদি মানে স্লোলি তুমি কুল ডাউন হও, মানে অ্যাডভেঞ্চারে উঠেছিলে ঠিক কথা, তারপরে যখন অ্যাডভেঞ্চার থেকে আবার একটু নর্মাল মেন্টাল স্টেটে আসছো, পরের দিন থেকে ট্রেকিং শুরু হবে, তার আগের দিনকে নর্মাল মেন্টাল স্টেটে আসছো, ওটা যদি স্লোলি 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 আসো, তাহলে তোমার কাছে ওই এক্সট্রা পিঠে যে জিনিসটা ক্যারি করতে হবে সেই গ্রুমিংটা মাথায় থাকবে। যদি ফটাফট চলে আসো, আর ঠিক আছে ট্রেনার তো চলে গেছে, ব্যাস ঠিক আছে আবার চিল করো, এরকম ফটাফট যদি তুমি আমার গ্রাউন্ড লেভেলে নেমে আসো, গ্রাউন্ড মেন্টাল স্টেটে নেমে আসো, তোমাদেরকে পরের দিন কি এক্সট্রা লোড নিতে হবে, মোটিভেশনটা আউট হয়ে গেছে, এক্সট্রা লোড নিচ্ছ না।
অর্থাৎ তুমি যদি নিজেকে গ্রুম করতে করতে একটু নিজেকে মেন্টালি ফিট করো, মেন্টালি স্টেবল করো, যে এক্সট্রা লোড নিতে বলেছে আমাকে এটা নিয়ে যেতে হবে, এইভাবে গ্রুম করতে করতে তুমি নর্মাল স্টেটে আসছো, অর্থাৎ মোটিভেশন অফ হয়ে গেছে, নর্মাল স্টেটে আসছো, ট্রেনাররা চলে গেছে বাড়ি, ট্রেনিং ফিনিং দিয়ে তুমি নর্মাল অবস্থায় আসছো, রাত্রেবেলা এবার ঘুমাবে কিন্তু নিজেকে স্লোলি গ্রুম করতে করতে আসছো যে কালকে আমাকে এক্সট্রা লোড নিয়েই চলতে হবে। তো নর্মাল স্টেটে চলে আসবে, কিন্তু কালকে এক্সট্রা লোড নিয়ে চলতে হবে এই চিন্তাটা মাথায় হোল্ড করবে, যেটা ইনিশিয়ালি ছিল না। দ্যাট ইজ ওই অবস্থা তুমি সুপার স্যাচুরেটেড। কিন্তু যদি ধার তুমি নেমে আসো, আরে ট্রেনার চলে গেছে, চল এবার মজা করি, মস্তি করি, ও কালকে ট্রেকিং এ কি হবে কালকে দেখাবে, সঙ্গে সঙ্গে দেখবে ওই মোটিভেশনটা থাকছে না, কালকে ট্রেকিং এ যাওয়ার আগে আবার ওই একই প্রবলেম যে তুমি এক্সট্রা লোড নিতে চাইছো না। দ্যাট ইজ তোমার স্যাচুরেশন যতটা অতটাই নিতে চাইছো, তার থেকে এক্সট্রা নিতে চাইছো। সো স্লোলি কুল করতে থাকলে ক্যাপাসিটি যেটা বাড়ানো হয়েছিল ওই বেড়ে যাওয়া ক্যাপাসিটিটা হোল্ড হয়। এটার আরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি ইউটিউবে প্রচুর ভিডিওস দেখায় এরকম, যে ভিডিওগুলোতে হয়তো 3-4টে জিনিসকে নিয়ে সাজাচ্ছে, কাঁচের গ্লাসকে নিয়ে সাজিয়ে যাচ্ছে দিয়ে এরকম লম্বা লম্বা সাজাচ্ছে, প্লাস্টিকের কাপকে নিয়ে সাজাচ্ছে দিয়ে বিশাল বড় বড় কাপের একটা মানে একটা কাপের একটা পুরো স্তূপ বানিয়ে দিয়েছে, একটা সুন্দর ডেকোরেটেড ওয়েতে বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যখন বানিয়ে দিয়েছে তখন যখন বানাচ্ছে অবভিয়াসলি একটা কাপের যা হোল্ডিং ক্যাপাসিটি তার থেকে বেশি জিনিসটাকেই ও ক্যারি করাচ্ছে না, মনে হচ্ছে না যে কোনো মোমেন্টে ভেঙে পড়ে যাবে, কিন্তু ভেঙে পড়ছে না, গ্লাসকে সাজাচ্ছে, প্লাস্টিকের কাপকে সাজাচ্ছে, দিক সাজিয়ে বড় একটা কিছু তুলে দিচ্ছে, দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কোনো মোমেন্টে ভাঙবে, কিন্তু ভাঙছে না। অর্থাৎ ওই মোমেন্টে প্রত্যেকটা কাপকে তার সুপার স্যাচুরেটেডের মতন করে ইউজ করা হচ্ছে, যাতে এয়ার ফ্লো না হয় বা হাওয়া বাতাস না হয়, এয়ার টাইট রুম করে দেওয়া হয়েছে। সো বিভিন্ন কন্ডিশন মেনটেন করে তোমাকে ওই সুপার স্যাচুরেশন অবধি তোলা হচ্ছে। তারপরে যদি দেখা যায় মাঝখান থেকে কোনো একটাকে সরানো হলো, কোনো একটাকে সরিয়ে দেওয়া হলো, দেখা যায় স্টিল স্ট্রাকচারটা হোল্ড করে আছে, মাঝখানে কোনো একটা দুটো করে সরিয়ে দিল কিন্তু দেখা যাচ্ছে ইমিডিয়েটলি ভেঙে পড়ছে না। অর্থাৎ একটা দুটো সরিয়ে দিয়েছি মানে আমি সুপার স্যাচুরেশন থেকে আস্তে আস্তে ব্যাক করছি, কিন্তু সেটা স্লোলি করছি, সেই কারণে কিছুটা সময় হলেও সুপার স্যাচুরেশনটা হোল্ড হচ্ছে। তারপরে একটা সময় যখন অনেকটা কমে যাবে তখন হ্যাঁ অবভিয়াসলি ভেঙে পড়ে যাবে পুরোটা, তখন আবার স্যাচুরেশনে ব্যাক করে চলে এলো। সেটা হচ্ছে স্লোলি কুল ডাউন বা চিলিং করলে মলিকুলার লেভেলে কি হয়, সলিউট পার্টিকেল গুলো বাইরে বেরিয়ে আসতে চায় না, প্রেসিপিটেশনটা হতে চায় না, ও যেহেতু স্লোলি হচ্ছে কুল ডাউনটা বা চিলিংটা ও ডিজলভড ওয়েতেই থেকে যাচ্ছে, ও আলাদা করে প্রেসিপিটেট ফর্মে বাইরে বেরিয়ে আসছে না। তো সেই কারণে সুপার স্যাচুরেশনটা হোল্ড করছে, যদিও আমি লোয়ার টেম্পারেচারে চলে এসেছি যেখানে সলিবিলিটি কম অ্যান্ড এক্সট্রা ডিজলভড হয়ে থাকা সলিউট প্রেসিপিটেট ফর্মে বেরিয়ে আসার কথা, বাট স্টিল হোল্ড হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, কি ফ্যাক্টর আছে? একটা হচ্ছে লাইক প্রেফার্স লাইক, সেম টাইপের সলিউট সলভেন্ট হলে ইজিলি ডিজলভ হবে, আয়নিক গুলো ওয়াটার ইজিলি ডিজলভ হয়, কোভালেন্ট গুলো ডিজলভ হতে চায় না, টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়বে। এই দুটো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে সলিডের সলিবিলিটি। ব্যাপারটাকে যে গ্রাফের থ্রু দিয়ে দেখা যাক, সলিড লাইনগুলো দেখো, এক্স অ্যাক্সিসে আছে টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিসে আছে সলিবিলিটি। দেখো সলিবিলিটি সব বেড়েছে, সমস্ত সলিড লাইনগুলোকে দেখো, সব সলিডের সলিবিলিটি বেড়েছে, যত সলিড আছে সব সলিডের সলিবিলিটি টেম্পারেচার যত বাড়ানো হয়েছে তত সলিবিলিটি বেড়েছে, কারোর কম বেড়েছে কারোর বেশি বেড়েছে, বাট সবার সলিবিলিটি আপরাইজিং, টেম্পারেচারের সাথে সাথে সলিবিলিটি আপরাইজিং। এরা হচ্ছে সবাই সলিউট। ক্লিয়ার এত দূর অব্দি? চলে আসছি এবার, যদি সলিউটটা গ্যাস হয়, গ্যাসিয়াস সলিউট, যেমন ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড ইন ওয়াটার, সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্ক এটসেট্রা। সো যদি সলিউটটা গ্যাস হয় তাহলে কি হবে? তখনও তিনটে ফ্যাক্টর আছে যাদের উপর ডিপেন্ড করবে। ফ্যাক্টর নাম্বার 1, নেচার অফ দ্য গ্যাস এন্ড দ্য সলভেন্ট। অবভিয়াসলি লাইক প্রেফার্স লাইক। যদি পোলার গ্যাস হয়, যেমন HCl, পোলার গ্যাস, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ, সো দুটো ক্লিয়ার কাট পোল আছে, পোলার গ্যাস। সো যদি এরকম পোলার গ্যাস হয় অবভিয়াসলি ওয়াটারে ইজিলি ডিজলভ হবে, দ্যাট ইজ HCl গ্যাসের হাই ডিজলভিউশন আছে ওয়াটারে, HCl গ্যাসটাই ওয়াটারে ডিজলভ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, তার মানে পোলার গ্যাস হলে খুব ইজিলি ডিজলভ হবে। যেহেতু এই পোলার সলভেন্টকে প্রেফার করবে, ইজিলি ডিজলভ হবে। সো এখানেও কনসেপ্টটা যেটা থাকছে দ্যাট ইজ লাইক প্রেফার্স লাইক। যদি নন পোলার গ্যাস হয়, মিথেন গ্যাস, অবভিয়াসলি সে ওয়াটারে অতটা ডিজলভ হতে চাইবে না, মিথেন গ্যাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে টেম্পারেচার অফ দ্য সলিউশন। গ্যাসের জন্য উল্টো হবে, টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কমবে। এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। বাড়িতে যখন দুধ গরম করা হয়, টেম্পারেচার বাড়ানোর সময় অনেক সময় দুধ এরকম উতলে উঠে যায়, হ্যাঁ কি না? যখন দুধকে গরম করা হচ্ছে, বয়েল করা হচ্ছে, তো দুধ উতলে উঠে যাচ্ছে কেন? দুধের মধ্যে ডিজলভ হয়ে থাকে গ্যাসটা
বেরিয়ে আসার চেষ্টা করছে, ডিজলভড থাকতে চাইছে না, বেরিয়ে আসতে চাইছে। বেরিয়ে আসার সময় দুধের টপ লেয়ারটাকে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে, যেটাকে আমরা বলছি উথলে উঠছে। ওই উথলে ওঠার ওই লেয়ারটাকে ফাটিয়ে দিলে দেখা যায় গ্যাসটা বেরিয়ে গেল, দুধটা আবার নিচে চলে গেল। অর্থাৎ ভেতরে ডিজলভ হয়ে থেকে গ্যাসগুলো হিচ পেয়ে ওদের মোমেন্টাম বেড়ে গেছে, কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, ওরা আর লিকুইডটার মধ্যে ডিজলভ হয়ে থাকতে চাইছে না, ওরা উপরে উঠে বেরিয়ে আসতে চাইছে। সো টেম্পারেচার বাড়ালে গ্যাসের কিন্তু সলিবিলিটি ডাউন হয়, সলিবিলিটি কিন্তু কমছে, ঠিক আছে, গ্যাসের জন্য। এন্ড থার্ড পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রেসার। এটা সলিডের জন্য ছিলই না, কারণ সলিডগুলোর উপরে প্রেসারের খুব একটা এফেক্ট নেই, গ্যাসের উপরেই প্রেসারের ম্যাক্সিমাম এফেক্ট, সলিড বা লিকুইডে প্রেসারের অতটা এফেক্ট নেই। সো গ্যাস, এই গ্যাসের প্রেসার কেমন করে সলিবিলিটি চেঞ্জ করে, এটা হেনরিজ ল এর থ্রু দিয়ে আমরা জানবো যে প্রেসার চেঞ্জের সঙ্গে সলিবিলিটি কেমন চেঞ্জেস হয়, উইল নো থ্রু দিস হেনরিজ ল। তার আগে একবার পিকচারটা কি বলছে দেখে নি। প্রেসারের রেসপেক্টে বলছে নিচে আছে সলভেন্ট, ওয়াটার আছে, ধরো এটা ওয়াটার, আর ওয়াটারের উপরে কিছু গ্যাস মলিকুলস আছে অ্যাজ সলিড, ঠিক আছে, সলিউট ফর্মে কিছু গ্যাস মলিকুল আছে। অবভিয়াসলি সিস্টেমটা ক্লোজ সিস্টেম, ঢাকনা লাগানো আছে, ক্লোজ সিস্টেম। তো কমন সেন্স লাগাও একদম এবং বলো যে যদি প্রেসার বাড়ানো হয় তাহলে এখানে যে গ্যাস মলিকুলস গুলো আছে ওই গ্যাস মলিকুলস গুলো অন্য কোনো দিকে যাওয়ার উপায় না পেয়ে সলিউশনের ভেতরেই ঢুকতে থাকবে, সলভেন্টের মধ্যেই ঢুকতে থাকবে, রাইট? সলভেন্টের মধ্যে গ্যাস মলিকুল ঢুকে গেল, এটাকেই কি আমরা ডিসলিউশন বা সলিবিলিটি বলছি না? সলভেন্টের মধ্যেই গ্যাস ঢুকে যাচ্ছে, এটাকেই তো সলিবিলিটি বলছে, এটাকেই তো ডিসলিউশন হয়ে যাওয়া বলছে, সলিবল হয়ে যাওয়া বলছে। তার মানে প্রেসার বাড়ালে গ্যাস মলিকুলগুলো কোনো দিকে যাওয়ার উপায় না পেয়ে দে আর ফোর্সড টু গো ডাউনওয়ার্ড অ্যান্ড গেট ডিজলভড ইন দ্য সলভেন্ট। তার মানে নর্মালি যা হতো, নর্মাল অ্যাটমসফেরিক প্রেসারের আন্ডারে যতটা ডিজলভ হওয়ার কথা, আমি এক্সট্রা প্রেসার দিচ্ছি ক্লোজ সিস্টেমে, তাহলে তার থেকে বেশি ডিজলভ হবে। সো প্রেসার দিলে সলিবিলিটি বাড়ছে, এটা কমন সেন্স থেকে বুঝতে পারা যায়, কারণ গ্যাস মলিকুলগুলো অন্যদিকে যাওয়ার জায়গা পাচ্ছে না, তারা ফোর্স হচ্ছে ঢুকে যাওয়ার জন্য উইদিন দ্য সলিউশন, উইদিন দ্য সলভেন্ট মলিকুলের ফাঁকে ফাঁকে তারা ফোর্স হচ্ছে ঢুকে যাওয়ার জন্য। তো অর্থাৎ প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়ে, প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়ে, এটার যে রিলেশনটা ম্যাথমেটিক্যালি এস্টাবলিশড হচ্ছে থ্রু হেনরিজ ল। হেনরিজ লটা আমরা একবার দেখবো, তার আগে আমরা গ্রাফটাতে একবার দেখে নিই টেম্পারেচারের সঙ্গে গ্যাসিয়াস সলিউটদের কি রিলেশন। সো টেম্পারেচার কমলে গ্যাসিয়াস সলিউটদের সলিবিলিটি দেখতে পাচ্ছ কিরকম ভাবে কমছে, চেক আউট দ্য ডটেড লাইনস বা ইয়েলো লাইন। গ্যাসের জন্য সলিবিলিটি ড্রপ করেছে, টেম্পারেচার বাড়লে গ্যাসের জন্য সলিবিলিটি কমে, টেম্পারেচার বাড়লে সলিডদের জন্য সলিবিলিটি বাড়ে, ঠিক আছে? প্রেসারের কোনো এফেক্ট সলিডদের উপরে নেই, প্রেসারের এফেক্ট শুধুমাত্র গ্যাসের উপরে আছে। এফেক্টটা কি? প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়ে, সেটাকে আমরা হেনরিজ ল এর থ্রু দিয়ে দেখবো এক্স্যাক্টলি। সো প্রেসার বাড়লে কেমন করে বাড়ে, সো আমরা বলতে পারি যদি প্রেসার বাড়ে তাহলে সলিবিলিটি বাড়ে। সো হেনরিজ লটা কি বলছে একবার দেখেন। আচ্ছা, হেনরিজ লতে যাওয়ার আগে কলিগেটিভ প্রপার্টি হেনরিজ লতে যাওয়ার আগে কয়েকটা ছোট ছোট ইনফরমেশন নিয়ে নিই, তারপর আমরা হেনরিজ লতে মুভ করছি। সো বলছি ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ এন্ড কলিগেটিভ প্রপার্টি। একটা সিস্টেমের তিন রকমের প্রপার্টি হতে পারে। ইন্টেন্সিভ এক্সটেন্সিভ সম্পর্কে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে আগের বছরে পড়েছিলেন। ইন্টেন্সিভ প্রপার্টি কারা? ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে সেই সমস্ত প্রপার্টি যেগুলো মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। কোন একটা সিস্টেমের মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি। মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি মানে মাসের উপর ডিপেন্ড করছে না, যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। 1 ml জলেরও বয়েলিং পয়েন্ট যা হবে, 1 গামলা জলেরও বয়েলিং পয়েন্ট সেমই হবে। মাস যাই হোক না কেন বয়েলিং পয়েন্ট সেমই থাকবে, মেল্টিং পয়েন্ট সেমই থাকবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেমই থাকবে। সো দে আর মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, তাদেরকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি। এর এক্সাম্পলই হচ্ছে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ডেনসিটি, এগুলো হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট। 1 গ্রাম পার ml, 1 গ্রাম 1 ml এর মধ্যে 1 গ্রাম ডিসলভ করেছি, তাহলে যে ডেনসিটি 100 ml এর মধ্যে 100 গ্রাম ডিসলভ করেছি, সেম ডেনসিটি 1 গ্রাম পার ml, তাই না? বা 1 mg পার লিটার
আর 100 mg per 100 লিটার, একই ডেন্সিটি। মাস বেড়ে গেছে 100 mg per 100 লিটার, মানে টোটাল মাস অনেক হয়ে গেছে, কিন্তু ডেন্সিটি সেই 1 mg per লিটারই আছে। কারণ 1 mg per লিটার, 1 লিটারে 1 mg ডিজলভ আছে, আর 100 লিটারে 100 mg ডিজলভ আছে। অবভিয়াসলি মাস অনেক বেড়ে গেছে, স্টিল ডেন্সিটি কিন্তু 1 mg per লিটারই রয়েছে। সো ডেন্সিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এগুলো মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, এদেরকে বলা হয় ইন্টেনসিভ প্রপার্টি অফ দ্য সিস্টেম। এক্সটেন্সিভ প্রপার্টি কারা? যারা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, মাসের উপরে ডিপেন্ড করে যে সমস্ত প্রপার্টি। মাস নিজেও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। এছাড়া আর কি এক্সটেন্সিভ প্রপার্টি? ভলিউম, মোল নাম্বার, ঠিক আছে, এগুলো হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। এনথালপি, এন্ট্রপি, ঠিক আছে, তারপরে তোমার ইন্টারনাল এনার্জি, থার্মোডাইনামিক্সের যে ফ্যাক্টর গুলো পড়েছিল, স্টেট ফাংশন যেগুলো ছিল, সবাই হচ্ছে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, দ্যাট ইজ এক্সটেন্সিভ প্রপার্টি। মাস যত বাড়বে তত তোমার ওই প্রপার্টিগুলোর ভ্যালু বাড়বে। নাও কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি হচ্ছে নাম্বার অফ পার্টিকেল ডিপেন্ডেন্ট প্রপার্টি, নাম্বার অফ পার্টিকেল অফ সলিউট ডিপেন্ডেন্ট প্রপার্টি, কলিগেটিভ প্রপার্টি। 4টে কলিগেটিভ প্রপার্টি আছে আমাদের সিলেবাসে। নাম্বার অফ পার্টিকেল অফ সলিউট ডিপেন্ডেন্ট প্রপার্টি, কথাটা মানেটা কি? ধরো খানিকটা জল নিয়েছো, 100 ml জল নিয়েছো, কলিগেটিভ প্রপার্টি, যেটা হচ্ছে নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপর ডিপেন্ড করছে, মাসের উপর নয়, নাম্বারের উপর ডিপেন্ড করছে। ধরো খানিকটা 100 ml জল নিয়েছো, ওই 100 ml জলে 100 গ্রাম সুগার দিয়েছো, সেপারেটের একটা 100 ml জল নিয়েছো, ওই 100 ml জলে 100 গ্রাম সল্ট দিয়েছো। সুগার পার্টিকেলের সাইজ গুলো বড় বড় হয়, তো নাম্বার অফ পার্টিকেল কম গেছে, কিন্তু 100 গ্রামই গেছে। সল্ট পার্টিকেলের সাইজ গুঁড়ো গুঁড়ো হয়, সো নাম্বার অফ পার্টিকেল বেশি গেছে, কিন্তু 100 গ্রামই গেছে। সেম ভলিউমের, সেম মাসের ওয়াটারের মধ্যে সেম মাসেরই দুটো ডিফারেন্ট সলিউট দিয়েছো, কিন্তু যেহেতু নাম্বার অফ পার্টিকেল ডিফারেন্ট গেছে, কিছু কিছু প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। কি কি প্রপার্টি চেঞ্জ হবে? যেগুলো কলিগেটিভ প্রপার্টি। সো কি কি কলিগেটিভ প্রপার্টি আছে? আমাদের সিলেবাসে 4টে কলিগেটিভ প্রপার্টি আছে। প্রপার্টি নাম্বার 1, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। প্রপার্টি নাম্বার 2, খেয়েছো তোমরা? ভেরি গুড, বসে পড়ে একদম পারফেক্ট টাইমে ঢুকেছো। এতক্ষণ পর্যন্ত জাস্ট ওপর কিছু ডিসকাশন হচ্ছিল, মেন হেনরিজ লতে আমরা এখন ঢুকবো। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, প্রপার্টি নাম্বার 2, সেটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। Property number 3, depression of freezing point. Depression of freezing point. Property number 4, osmotic pressure. চারটে কলিগেটিভ প্রপার্টি আছে যেগুলো নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপর ডিপেন্ড করে। কতগুলো করে সলিউট পার্টিকেল ডিজলভ হয়েছে সলভেন্টে তার উপর ডিপেন্ড করে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেশার। এই 4টে কলিগেটিভ প্রপার্টি আমরা আজকে টার্গেট করছি ফার্স্ট চ্যাপ্টারটাকে স্টাডি করতে। আচ্ছা, চলে আসছি একটা কুইক আইডিয়া দিয়ে দিচ্ছি অ্যাবাউট ইলেকট্রোলাইট আর নন ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কারা? ইলেকট্রোলাইট হচ্ছে তারা, ইলেকট্রোলাইটের ডেফিনেশনে বলতে ইলেকট্রিসিটি পাস করে। ইলেকট্রোলাইট কারা? যেখানে ডিসোসিয়েশন হয়, অ্যাকুয়াস সলিউশনে ডিসলভ হলে ডিসোসিয়েশন ইনটু আয়ন্স, আয়ন্সের ডিসোসিয়েশন হয়, ডিসোসিয়েশন ইনটু আয়ন্স। আয়ন্সের ডিসোসিয়েশন হয়ে যায় যে সমস্ত কম্পাউন্ড when dissolved in aqueous solution, aqueous solution ডিসলভ করলেই যখন হবে এই কাজটা ডিসোসিয়েশনটা, তখন তাকে বলছি ইলেকট্রোলাইট। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট হয়, স্ট্রং ইলেকট্রোলাইট যেখানে 100% হয়, বেশি কম কিছু নয়, 100% ডিসোসিয়েশন হয়। যেমন স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে স্ট্রং অ্যাসিড আছে HCl, স্ট্রং বেস আছে, স্ট্রং বেস H2SO4 না, আমি বলছি স্ট্রং বেস আছে KOH, NaOH, সল্ট আছে NaCl, KCl। যারা 100% ডিসোসিয়েশন হয়ে যায় অ্যাকুয়াস সলিউশনে, 100% ডিসোসিয়েশন হয়ে যায় অ্যাকুয়াস সলিউশনে, দে আর স্ট্রং ইলেকট্রোলাইটস।
আর একটা আছে উইক ইলেকট্রোলাইট। স্যার ডিসোসিয়েশন মানে কি, মানে পুরোপুরি ডিসলভ? ডিসোসিয়েশন মানে দুটো আয়নে কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাবে। NaCl কে অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ করলে জলে দিলেই NaCl এর ইনট্যাক্ট মলিকুলার থাকবে না, Na+ আয়ন আলাদা হয়ে যাবে, Cl- আয়ন আলাদা হয়ে যাবে। আচ্ছা 100% ডিসোসিয়েশন যখন হচ্ছে তখন বলছি স্ট্রং ইলেকট্রোলাইট। 100% ডিসোসিয়েশন কথাটা মানে কি, মানে যতগুলো মলিকুল দিয়েছি একটা মলিকুলও আর আনডিসোসিয়েটেড অবস্থায় নেই, সবকটা মলিকুলই Na+ আর Cl- তৈরি করে বসে আছে। উইক ইলেকট্রোলাইট মানে কি, অবভিয়াসলি লেস দেন 100% ডিসোসিয়েশন, যেমন অ্যাসিটিক অ্যাসিড, উইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, উইক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, উইক বেস। মানে মানে কি? 100% থেকে নিচেই মানে উইক, মানে 99% হলো না, 99% স্ট্রং, 10-20% লেভেলে যখন আসবে তখন সেটা উইক। এই অ্যাসিডগুলো 100% থিওরিটিক্যালি, অ্যাকচুয়ালি কেউ 90, কেউ 92, কেউ 99 এরকম হয়। সো অ্যাকচুয়ালি যখন অনেকটাই ডিসোসিয়েশন কমে যাচ্ছে, 10-20%, 25% ডিসোসিয়েশন, মানে যতগুলো মলিকুল দিয়েছি, 50 আর লোয়ার 50 না এরকম ক্যাটাগরাইজেশন করা যায় না, কারণ কোনো একটা অ্যাসিড সে যদি অ্যাকোয়াস সলিউশনে দেখা গেছে হয়তো ডিসোসিয়েশন হচ্ছে না, সে অন্য সলভেন্টে দেখা যাচ্ছে আবার ডিসোসিয়েশন হচ্ছে। সুতরাং এটা এরকম রুল তৈরি করা পসিবল না, এটা ডিপেন্ড করে সলভেন্টের উপরে। অনেক সময় দেখা গেছে একটা পার্টিকুলার অ্যাসিড অ্যাকোয়াস সলিউশনে অতটা ডিসোসিয়েট হচ্ছে না, কিন্তু অন্য কোনো সলিউশনে হাইলি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। তাহলে যে অ্যাসিডটা অ্যাকোয়াস সলিউশনে উইক অ্যাসিড, সেই অ্যাসিডটাই অন্য কোনো সলভেন্টে হয়তো স্ট্রং অ্যাসিডের মতন বিহেভ করছে। ঠিক আছে, তো লেস দেন 100% মানে অ্যারাউন্ড 10-20% ডিসোসিয়েশন, মানে যতগুলো মলিকুল দিয়েছি তার মধ্যে মাত্র 10-20% ডিসোসিয়েট করেছে, দিয়ে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করেছে, বাকিগুলো ইনট্যাক্ট মলিকুল অবস্থাতেই রয়ে গেছে, আনডিসোসিয়েটেড মলিকুল অবস্থাতেই রয়ে গেছে, তারা উইক ইলেকট্রোলাইট। নন ইলেকট্রোলাইট কারা? যারা ডিসোসিয়েশনই করবে না, যেমন চিনি, গ্লুকোজ, চিনির জল, নুনের গ্লুকোজের জল, এগুলো নন ইলেকট্রোলাইটের সলিউশন তৈরি করে, অর্থাৎ কোনো আয়ন্স তৈরি হবে না। তুমি যে কথাটা বলেছিলে তার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আয়ন্স, কথাটা ঠিকই বলেছিলে। ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে যে সমস্ত কম্পাউন্ড অ্যাকোয়াস সলিউশনে, তারাই ইলেকট্রোলাইট। ইলেকট্রিসিটি কেন ক্যারি করতে পারে? কারণ আয়ন্সে ডিসোসিয়েট করছে, আর আয়ন্স ক্যান ক্যারি দ্য ইলেকট্রিসিটি। ঠিক আছে, আয়ন্স যেহেতু ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, তাই এদের অ্যাকোয়াস সলিউশন আরামসে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, যে কারণে ট্যাপ ওয়াটারে ভিজে হাতে সুইচে হাত দিতে বারণ করা হয়। কারণ ট্যাপ ওয়াটারে এই সমস্ত অ্যাটলিস্ট সল্ট গুলো আছে, NaCl, KCl, অ্যাসিড বেস যদি নাও থাকে, সল্ট গুলো আছে, সো আয়ন্স এর প্রেজেন্স আছে। তোমার হাতে জল লেগে আছে মানে ওই জলের মধ্যে আয়ন্স প্রেজেন্ট আছে, তুমি সুইচে হাত দেবে, আয়ন্স এর শুধু ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়ে যাবে তোমার বডিতে। সুতরাং যদি পিওর ওয়াটার হতো, ট্যাপ ওয়াটার নয়, ডিস্টিল ওয়াটার, ডিআয়নাইজড ওয়াটার, পিওর ওয়াটার, কোনো কিছু নেই, সেখানে যদি ইলেকট্রিসিটিতে কন্ডাকশন হয়, কন্ডাকশন হবে না, কারণ পিওর ওয়াটার আয়নাইজই করে না। H+OH- আয়নে পিওর ওয়াটার ডিসোসিয়েট করেই না অলমোস্ট, কিন্তু সেখানে তোমার আয়ন্স থাকলে, সল্ট থাকলে তারা করে যায়। ক্লিয়ার? বেশ, চলে আসছি অ্যাসোসিয়েশন এন্ড ডিসোসিয়েশনে। অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশনের সঙ্গে কলিগেটিভ প্রপার্টিগুলো রিলেটেড। কেমন করে রিলেটেড এটা লিখবে এখন। ডিসোসিয়েশন প্রথমে চলে আসছি, এই ছেড়ে দেবো, কটা পেজ বলছি, কটা পেজ ছাড়ার দরকার নেই কিছু, যা কিছু ডিসকাস করেছি এগুলো অলরেডি জানা জিনিস, একটু বই থেকে পড়বে তাহলেই হয়ে যাবে। এখন থেকে লেখো ডিসোসিয়েশন এন্ড অ্যাসোসিয়েশন। ফর এক্সাম্পল প্রথমে ডিসোসিয়েশনে চলে আসছি, যেমন NaCl যদি অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ করা হয় তাহলে ডিসোসিয়েট করে, Na+ আয়ন তৈরি করে এন্ড Cl- আয়ন তৈরি করে। কলিগেটিভ প্রপার্টিগুলো রিলেটেড। কলিগেটিভ প্রপার্টি কাদেরকে বলে তোমাদেরকে একবার বলে দিই, কলিগেটিভ প্রপার্টি কাদেরকে বলে? যে সমস্ত প্রপার্টি সিস্টেমের মানে সলিউশনের মধ্যে কতগুলো সলিউট পার্টিকেল ডিসলভ হয়ে আছে, কতটা নয়, কতগুলো সলিউট পার্টিকেল ডিসলভ হয়ে আছে তার উপর ডিপেন্ড করে যে সমস্ত প্রপার্টি, তাদেরকে বলে কলিগেটিভ প্রপার্টি। মানেটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে যদি 10টা চিনির দানা আর 12টা চিনির দানা, ওরকম। আমি আরো ইজিলি বোঝাচ্ছি। ধরো একটা গ্লাসের মধ্যে 100 ml এর জল নিয়েছো, দুটো গ্লাস নিয়েছো, 100 ml এর জল আছে দুটোতেই, একটাতে তুমি 100 গ্রাম চিনি দিয়েছো, একটাতে তুমি 100 গ্রাম নুন দিয়েছো। সো দুটোতেই জল ছিল সেম, চিনিও দিয়েছো সেম, নুনও দিয়েছো সেম, তাহলে মাস তো সেমই দিয়েছো, কিন্তু চিনির দানাগুলো বড় বড় আছে ধরো, তো নাম্বার অফ সলিউট পার্টিকেল, প্লাস চিনি হচ্ছে নন ইলেকট্রোলাইট, ডিসোসিয়েটও করবে না আয়নে গিয়ে, তাহলে চিনি যে জলটা তৈরি হচ্ছে ওখানে সলিউট পার্টিকেলের নাম্বার, আর যে নুনের জলটা তৈরি হচ্ছে, নুনের দানাও ছোট, অ্যান্ড ওগুলো জলে গিয়ে ডিসোসিয়েট করে আবার Na+Cl- আয়নও তৈরি করবে। তাহলে বুদ্ধি করে বলো, 100 গ্রাম চিনির জল ছিল 100 ml, তার মধ্যে 100 গ্রাম চিনি দিয়েছি, আর জল ছিল 100 ml, তার মধ্যে 100 গ্রাম নুন দিয়েছি। জলের মধ্যে যাওয়ার পরে কোথায়
সলিউট পার্টিকেলের নাম্বার বেশি হবে, মাস তো দুই জায়গাতেই সেম কারণ 100 গ্রাম করে দিয়েছি, কিন্তু সলিউট পার্টিকেলের নাম্বার কোন সলিউশনে বেশি হবে, চিনির সলিউশনে না নুনের সলিউশনে? নুনের সলিউশনে, কারণ নুন একে তো ছোট দানা, বেশি 100 গ্রামের মধ্যে বেশি দানা গেছে, বেশি পার্টিকেল গেছে, তার উপরে যাওয়ার পরে আবার দুটো করে নতুন করে পার্টিকেল তৈরি করেছে, গেছিল একটা পার্টিকেল, প্রত্যেকটা মিলে আবার দুটো করে পার্টিকেল তৈরি করেছে, দুটো করে আয়ন তৈরি করেছে। তো সলিউশন অবস্থায় কোন কার পার্টিকেল নাম্বার বেশি? নুনের পার্টিকেল নাম্বার বেশি দেন চিনির পার্টিকেল নাম্বার, কারণ চিনি আয়নাইজ করে না। তো কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হবে। যে সমস্ত প্রপার্টি নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ডেন্ট তারা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। কি কি সেই প্রপার্টি? এই চারটে প্রপার্টি সম্পর্কে জানবো পরে। সেই প্রপার্টিগুলো হচ্ছে কলিগেটিভ প্রপার্টির এক্সাম্পল। এরা নাম্বার অফ সলিউট পার্টিকেলের উপর ডিপেন্ড করে, কতগুলো ডিসলভ হয়েছে, নট কতটা। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এন্ড অসমোটিক প্রেসার, এগুলো হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। তো কেমন করে অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশনটা কলিগেটিভ প্রপার্টির সঙ্গে রিলেটেড? যখনই ডিসোসিয়েশন হলো নাম্বার অফ পার্টিকেল বাড়লো না কমলো? এই মানে বাড়লো, মানে কমলো মানে বাড়লো? নাম্বার অফ পার্টিকেলস ইনক্রিজ করেছে। একটা পার্টিকেল দিয়ে দুটো পার্টিকেল তৈরি হয়, 100টা পার্টিকেল দিলে 200টা পার্টিকেল তৈরি হবে, 100 মোল দিলে 200 মোল পার্টিকেল তৈরি হয়ে যাবে। নাম্বার অফ পার্টিকেল বেড়ে যাচ্ছে সলিউশনের পরে ডিসোসিয়েশন হলে। সো অবভিয়াসলি কলিগেটিভ প্রপার্টিতে চেঞ্জেস আসবে কি আসবে না? ভেরি গুড। যদি অ্যাসোসিয়েশন হয় কি চেঞ্জেস আসবে? কলিগেটিভ প্রপার্টি গুলো বাড়বে না কমবে সেগুলো আস্তে আস্তে দেখবে। অ্যাসোসিয়েশন মানে কি? মানে ডিসোসিয়েশন মানে একটা থেকে দুটো তৈরি হয়ে যাওয়া, অ্যাসোসিয়েশন মানে দুটো জুড়ে একটা হয়ে যাওয়া, দুটো বা তিনটে জুড়ে একটা হয়ে যাওয়া। দুটো জুড়ে একটা হলে বলবো ডাইমার, তিনটে জুড়ে একটা হলে বলবো ট্রাইমার। সো অ্যাসোসিয়েশনের একটা এক্সাম্পল দেখি। বেনজোইক অ্যাসিড C6H5COOH, বেনজোইক অ্যাসিডকে যদি বেনজিন সলভেন্টে ডিসলভ করা হয় তাহলে দেখা যায় একটা ডাইমার তৈরি হয়, মানে দুটো বেনজোইক অ্যাসিড তারা জয়েন করে একটাই পার্টিকেল তৈরি করে। হোল টু, দুটো বেনজোইক অ্যাসিড জয়েন করে, এই মোবাইল রাখো, দুটো বেনজোইক অ্যাসিড জয়েন করে একটাই পার্টিকেল তৈরি করে, সেটা হচ্ছে হোল টু, ডাইমার তৈরি করেছে, কারণ দুজনে মিলে তৈরি করেছে ডাইমার। লিখতে বললাম যে না লিখে বসে আছে কেন? হেডিংটা দিয়ে ছেড়ে দিয়েছো, কতবার করে লেখার হ্যাবিট প্র্যাকটিস করাতে হবে। সেখানে কি হলো? নাম্বার অফ পার্টিকেল দিয়েছিলাম দুটো, হয়ে গেছে দুজনে জুড়ে গিয়ে একটা পার্টিকেল। সো নাম্বার অফ পার্টিকেল ডিক্রিজ করেছে। সো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন যদি হয় কলিগেটিভ প্রপার্টি ভ্যারি করে যায়, যা এক্সপেক্ট করবো তার থেকে ভ্যারি করে যাবে। যদি অ্যাসোসিয়েশনও নেই ডিসোসিয়েশনও নেই, বলো ওইটা তুমি ব্র্যাকেটের বাইরে লিখেছো তো? ব্র্যাকেটের বাইরে হোল টু। ধরো অ্যাসোসিয়েশনও নেই ডিসোসিয়েশনও নেই, তখন কলিগেটিভ প্রপার্টি যা এক্সপেক্ট করব তাই হবে। যেখানে অ্যাসোসিয়েশনও হয়নি ডিসোসিয়েশনও হয়নি। ডিসোসিয়েশন হলে কলিগেটিভ প্রপার্টি যা এক্সপেক্ট করব তার থেকে বেশি হবে, কারণ বেশি পার্টিকেল তৈরি হয়ে যাচ্ছে ডিসোসিয়েশনের ফলে। অ্যাসোসিয়েশন হলে কলিগেটিভ প্রপার্টির ভ্যালু যা এক্সপেক্ট করব তার থেকে কমে যাবে কলিগেটিভ প্রপার্টির ভ্যালুগুলো। কেমন করে বাড়বে কেমন করে কমবে আস্তে আস্তে আসছে। ক্লিয়ার আছে দূর অব্দি? ঈশান ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো চলে আসি ভেপার প্রেসার, এরপরে আসবো হেনরিজ ল। হেনরিজ ল অব্দি করে আজকে ক্লাসটা ছাড়বো। সো ভেপার প্রেসার কি বলছে দেখো, এটা একটা ওপেন সিস্টেম, ছবি থেকে বুঝতে পারছো দিস ইজ আ, এর ছবি না আঁকলেও চলবে, বুঝে নিলেই চলবে। দিস ইজ অ্যান ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মানে, ওপেন সিস্টেম কাকে বলে? মাস এবং এনার্জি দুজনেরই এক্সচেঞ্জ পসিবল। একটা বিকার আছে, উপরে কোনো ঢাকনা ফাকনা নেই, নর্মাল বিকার আছে, জল আছে। সো অবভিয়াসলি বাইরে থেকে হিট অ্যাবজর্ব করতে পারে জলটা, এন্ড অ্যাবজর্ব করলে ওয়াটার ভেপার যেটা তৈরি হবে ওটা আবার এনভায়রনমেন্টে এসকেপ হয়ে যেতে পারে। সো মাসও এক্সচেঞ্জ হচ্ছে, আবার বাইরে থেকে যদি কোনো জলের ফোঁটা পড়ে সেটা আবার ঢুকে যাবে। সো মাসের এক্সচেঞ্জ হচ্ছে অ্যান্ড এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে। ওপেন সিস্টেম, কোনো ঢাকনা নেই, কভার করা নেই। ডান দিকেরটা হচ্ছে ক্লোজ সিস্টেম। যদি ওপেন সিস্টেম হয়, ভালো করে বলো, যত ভেপার মলিকুল বেরিয়ে যাবে আর তার তুলনায় দু চারটে ভেপার যদি আবার কনডেন্স করে ব্যাক করে, সো অবভিয়াসলি বেরিয়ে যাওয়া ভেপার মলিকুলের চান্সই বেশি থাকবে। একটা যদি কন্টেনারে জল রেখে দাও, আস্তে আস্তে ভেপারাইজেশন হতে থাকে, আর ভেপারাইজেশন হতে হতে তোমার আলটিমেটলি পুরো জলটাই ভেপারেই চলে যায়। জলটা শুকিয়ে যায়, যেটাকে আমরা বলি। শুকিয়ে গেল মানে নাকি ভেপারে চলে গেল, লিকুইড জলটা শেষ হয়ে গেল, সবটাই ভেপারে কনভার্ট হয়ে গেল, রাইট? এটাই শুকিয়ে যাওয়ার কথাটা মানে। ওপেন সিস্টেম হলে এটা পসিবল, অর্থাৎ যে মলিকুল ভেপারে চলে যাচ্ছে সে আর ব্যাক করে আসছে না, ওই টেম্পারেচারে তো ব্যাক করে আসছে না।
টেম্পারেচার সাডেনলি কম করে দেবে, তখন আবার সারা ভেপার মলিকুল জলের গ্লাসে গায়ে লেগে যাবে, কোল্ড ড্রিঙ্কের বোতলে গায়ে লেগে যাবে, দানা দানা জলের মলিকুল লেগে যাবে। কিন্তু ওই টেম্পারেচারও তার আসবে না যদি কেউ ভেপারে চলে যায়। ঠিক আছে, এবার সিস্টেমকে ক্লোজ করে দিয়েছি, অর্থাৎ সিস্টেম হচ্ছে ক্লোজ সিস্টেম। মাথায় ঢাকনা চাপিয়ে দেওয়া আছে। ক্লোজ সিস্টেম কারা বলছে? যেখানে এনার্জি এক্সচেঞ্জ পসিবল, মানে বাইরে থেকে হিট ঢুকতে পারবে, হিট যদি ভেতরে তৈরি হয় সেটা বেরোতেও পারবে, কিন্তু মাসের এক্সচেঞ্জ পসিবল না। কোনো ভেপার মলিকুল ওয়াটার মলিকুলের সঙ্গে এনভায়রনমেন্টের সারাউন্ডিংসে কোনো এক্সচেঞ্জ হবে না। দ্যাট ইজ তোমার ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে এবার একইভাবে হিট বাইরে থেকে ঢুকেছে। বাইরে থেকে হিট যদি ঢোকে, এই ওয়াটার মলিকুলে ভেপার তৈরি হবে কি হবে না? হবে, কারণ হিট অ্যাবজর্ব করলে ওয়াটার ভেপারে যাবে, বাট ওই ভেপারগুলো এসকেপ করতে পারবে? ঢাকনা আছে, এসকেপ করতে পারবে না। তাহলে একটা সময় কি আসবে যে সময় এই যে বলো ঢাকনাটার মধ্যেই তো ওগুলো স্টোর হয়ে যাবে, মানে সো ঢাকনার ভেতরেই থাকবে না ভেপার মলিকুল গুলো। হ্যাঁ, তো আর একটা সময় আসবে ভেপার তৈরি হচ্ছে, ভেপার তৈরি হচ্ছে, ভেপার তৈরি হচ্ছে, যে পুরো এই এমটি স্পেসটা, টোটাল যে এই এমটি স্পেসটা আছে ওটা ভেপার দিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে। এরকম একটা স্টেট আসবে কি আসবে না? পুরো স্টেটটা ভেপার দিয়ে কি হয়ে যাবে? স্যাচুরেটেড হয়ে যাবে। মানে ওই এমটি স্পেসটাতে যতটা ভেপারের ক্যাপাসিটি আছে, ভেপারের হোল্ডিং ক্যাপাসিটি যতটা, টোটালটাই তোমার ভেপারে স্যাচুরেটেড হয়ে গেছে, আর ভেপারের ক্যাপাসিটি নেই। এখানে স্যাচুরেটেড হয়ে গেছে কথাটার মানে কি? আর নতুন করে কোনো ভেপারাইজেশন হচ্ছে না। একটু আগেই বলেছিলাম, তোমরা তখন ছিলে না, সেটা হচ্ছে ভেপারাইজেশন চালু আছে, কারণ ডায়নামিক ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে। স্যাচুরেটেড হয়ে গেছে কথাটার মানে যে রেটে ভেপারাইজেশন হচ্ছে সেম রেটে কনডেন্স করে ভেপার আবার লিকুইড ফর্মে ব্যাক করছে। যে রেটে ভেপারাইজেশন হচ্ছে সেম রেটে ভেপার আবার কনডেন্স করে ব্যাক করছে। এর ফলে কি হবে? যে ভেপারাইজেশন নতুন করে কিছু এক্সট্রা হচ্ছে না, যতটা হওয়ার কথা পুরোটাতেও স্যাচুরেটেড। যখন কোনো একটা ক্লোজ সিস্টেমে সলভেন্টের উপরে থাকা এমটি স্পেস রিজিয়নে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মন দিয়ে এখন শুনবে, যখন কোনো একটা ক্লোজ সিস্টেমে সলভেন্টের উপরে থাকা এমটি স্পেস রিজিয়নে যতটা ম্যাক্সিমাম ভেপার থাকা পসিবল পুরোটা এসে গেলে সেই লোকেশনটা, এমটি স্পেসটা ভেপার প্রেসার দিয়ে স্যাচুরেটেড হয়ে যায়। আর এই অবস্থাতে ওই ভেপার প্রেসার, ওই ভেপার যে প্রেসার এক্সার্ট করে, স্যাচুরেটেড হয়ে যাওয়ার পরে ভেপারগুলো যে প্রেসার এক্সার্ট করে, যেটা এখানে কোনো একটা ম্যানোমিটারকে লাগালেই বুঝতে পারা যাবে, সেই প্রেসারটাকে বলা হয় স্যাচুরেটেড ভেপার প্রেসার বা সিম্পল ভেপার প্রেসার। ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট কথাটার মানেটা কি? ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট কথাটার মানে হচ্ছে কোন একটা সলভেন্ট নিয়েছি, সেটা একটা ক্লোজ সিস্টেমে নিয়েছি, এন্ড সলভেন্টের উপরে কিছুটা ফাঁকা জায়গাও রেখেছি। ওই এমটি স্পেস রিজিয়নটাতে সলভেন্ট থেকে ভেপার মলিকুল গিয়ে গিয়ে পুরো স্যাচুরেটেড করে দিয়েছে। এই অবস্থাতে স্যাচুরেশন যখন হয়ে গেছে, এই অবস্থাতে যতটা ভেপার, ওই ভেপারটা যতটা প্রেসার এক্সার্ট করছে তাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার বা সিম্পল ভেপার প্রেসার অফ দ্যাট সলভেন্ট। ক্লিয়ার ভেপার প্রেসার কথাটা মানে? ভেরি গুড। চলে আসছি হেনরিজ লতে। হেনরিজ ল কার সঙ্গে কার সলিবিলিটির কথা বলছে? হেনরিজ লতে আমাদের সলভেন্ট হচ্ছে ওয়াটার হুইচ ইজ আ লিকুইড, আর হেনরিজ লতে সলিউট হচ্ছে গ্যাস। অর্থাৎ আমরা এখন সোডা ওয়াটারের কেস পড়তে চলেছি। সলিউট হচ্ছে গ্যাস, গ্যাসের মধ্যে, ওয়াটারের মধ্যে গ্যাস ডিসলভ হয়েছে। এই অবস্থাতে হেনরিজ ল কি বলছে? তার আগে একটা কমন সেন্স তোমাদের দিয়ে দিই, দ্বৈবজিত এবং সার্গিককে। ফর এক্সাম্পল ধরো এটা একটা ক্লোজ সিস্টেম আছে, এই ক্লোজ সিস্টেমে এই পার্টটা হচ্ছে তোমার লিকুইড পার্ট, দ্যাট ইজ আ ওয়াটার সলভেন্ট। সলভেন্টের উপরে এই রিজিয়নে ধরো প্রচুর গ্যাস মলিকুলস আছে, কোনো একটা গ্যাস মলিকুল আছে, প্রচুর অ্যামাউন্টে গ্যাস মলিকুলস আছে। এবারে সামহাউ পিস্টনকে মুভ করা হয়েছে, ক্লোজ সিস্টেমের পিস্টনটাকে মুভ করা হয়েছে, দিয়ে নিচের দিকে আনা হয়েছে। গ্যাস মলিকুলগুলোর কাছে এই সলিউশনের ডাইরেকশনে ফ্লো করে গিয়ে সলিউশনে ডিজলভ হয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশন আছে? যখনই প্রেসার বাড়াচ্ছি, এই গ্যাস মলিকুলগুলো যেগুলো অ্যাপারেন্টলি সলিউশনের মধ্যে, সলভেন্টের মধ্যে ডিজলভ হয়নি, নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে ডিজলভ ছিল না, প্রেসার বাড়ানোতে ওই সলিউট মলিকুলগুলো, ওই গ্যাস মলিকুলগুলোর কাছে সলিউশনের ভেতরে, সলভেন্টের ভেতরে ডিজলভ হয়ে যাওয়া ছাড়া আর সেকেন্ড কোনো অপশন আছে? বাবেল তো উপরের দিকে বেরোবে, আমি তো উপর থেকে প্রেসার দিচ্ছি। তার মানে তোমার মাথায় যদি প্রেসার দেওয়া হয়, তোমার নিচের দিকে ঢোকা ছাড়া অন্য কোনো উপায় নেই, এটা হচ্ছে বাংলা কথা। অর্থাৎ এর উপরে যদি প্রেসার এক্সার্ট করা হচ্ছে,
এই গ্যাস মলিকুলস গুলোর অন্য কোনো ওয়ে নেই অন্য কোনো দিকে মুভ করবার, একটাই ডাইরেকশনে ফোর্স করা হচ্ছে মুভ করতে। কোন ডাইরেকশনে? সলভেন্টের ডাইরেকশন। সলভেন্টের ডাইরেকশনে যদি ফোর্সড হয়ে যায় সলিউট মলিকুল গুলো, গ্যাস মলিকুল গুলো, তার মানে ডিজলভ হয়ে গেল। সলভেন্টের মধ্যে ঢুকে যাওয়াকেই তো ডিজলভ হয়ে যাওয়া বলছি। তার মানে প্রেসার বাড়ালে গ্যাসের সলিবিলিটি বাড়ে না কমে? ক্লিয়ার? এটা প্রেসার বাড়ালে গ্যাসের সলিবিলিটি বাড়ে। এটার উপরে হেনরি যে লটা দিয়েছেন, প্রথমে বলেছেন সলিবিলিটি ইজ প্রপোর্শনাল টু প্রেসার অফ দ্য গ্যাস। এখানে ভালো করে বুঝতে হবে সলিবিলিটি আর প্রেসার অফ দ্য গ্যাস দুটো ডিফারেন্ট লোকেশনের কথা বলছে। প্রেসার অফ দ্য গ্যাস মানে এমটি স্পেস রিজিয়নে প্রেসার অফ দ্য গ্যাস। এই প্রেসার অফ দ্য গ্যাসের লোকেশন কোথায়? সলভেন্টের উপরে থাকা এমটি স্পেস রিজিয়নটা। প্রেসার অফ দ্য গ্যাস কোন লোকেশনের কথা বলছে? সলভেন্টের উপরে থাকা ক্লোজ সিস্টেমের মধ্যে এমটি স্পেস রিজিয়নটার কথা বলছে প্রেসার অফ দ্য গ্যাস। আর সলিবিলিটি কোথাকার কথা বলছে? সলিউশনের মধ্যে সলিবিলিটির কথা হচ্ছে, এর লোকেশন আলাদা। অর্থাৎ হেনরিস ল কি বলছেন? এমটি স্পেসে গ্যাসের প্রেসার যদি বাড়ে তাহলে সলিউশনের মধ্যে গ্যাসের সলিবিলিটি বাড়বে। ক্লিয়ার? এমটি স্পেসে গ্যাসের প্রেসার বাড়লে সলিউশনের মধ্যে গ্যাসের সলিবিলিটি, দুটো লোকেশন আলাদা। ক্লিয়ার? এখন থেকে কিন্তু হচপচ ব্যাপারটা শুরু হতে চলেছে, কারণ দুটো ডিফারেন্ট ফেজ নিয়ে আমাদের ডিল করতে হবে। একটা সলিউশন ফেজ আর একটা সলিউশনের উপরে থাকা এমটি স্পেস যেখানে গ্যাস মলিকুল গুলো আছে। ক্লিয়ার? কোনটা বলবো? মানে এই সলিউশন পেজে সলিউশন রাখা। একটা অন্য এক্সাম্পল দিয়ে বলি। ধরো একইভাবে একটা সলভেন্ট আছে, এই সলভেন্টের মধ্যে দু রকমের, এই সলভেন্টের উপরে যে এমটি স্পেসটা আছে এটা সলভেন্ট ফেজ, এর উপরে একটা এমটি স্পেসও আছে। এই এমটি স্পেসে দু রকমের গ্যাস মলিকুলস আছে, একটা সার্কেল গ্যাস মলিকুলস, একটা ডট গ্যাস মলিকুলস। দু রকমের গ্যাস মলিকুলস আছে। তাহলে বলো দৈবজিৎ কোন গ্যাস মলিকুলস বেশি আছে? তাহলে কোন গ্যাস মলিকুলস এর প্রেসার এমটি স্পেস রিজিয়নে বেশি? তাহলে কোন গ্যাস মলিকুলস এর উপরে যখন প্রেসার বাড়ানো হবে কোন গ্যাস মলিকুলস গুলো সলিউশনের মধ্যে বেশি বেশি করে সলিবল হবে? ক্লিয়ার? অর্থাৎ প্রেসার বাড়ানো হলে সলিবিলিটি বাড়ছে। প্রেসারটা কোন রিজিয়নে বাড়ানো হচ্ছে? এমটি স্পেস রিজিয়নে। সলিবিলিটি কোন রিজিয়নে বাড়ছে? সলিউশনের মধ্যে বা সলভেন্টের মধ্যে। ক্লিয়ার? ঈশান তোমার ক্লিয়ার এত দূর? হ্যাঁ স্যার ক্লিয়ার। যে পার্টিকুলার গ্যাসের সলিবিলিটি, যে পার্টিকুলার গ্যাসের প্রেসার বেশি হবে, এখানে ডট গ্যাসটার প্রেসার বেশি ছিল তাই ডট গ্যাসেরই সলিবিলিটি বেড়েছে। এখন হেনরিস ল স্টেটমেন্টটাকে চেঞ্জ করছেন, যেহেতু দু রকম গ্যাস ছিল তাহলে এই এমটি স্পেস রিজিয়নের টোটাল ভেপার প্রেসার বা টোটাল প্রেসার, এমটি স্পেস রিজিয়নটার টোটাল প্রেসার ডট গ্যাসের প্রেসার প্লাস সার্কেল গ্যাসের প্রেসার। তাহলে এক একটা গ্যাসের প্রেসারকে পার্শিয়াল প্রেসার বলা যেতে পারে। সো হেনরি বলছেন পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস ইন দ্য ভেপার ফেজ, যেটার লোকেশন কিনা এমটি স্পেসে, ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন দ্য সলিউশন ফেজ, যেটা সলিউশন ফেজের কথা বলছে। মোল ফ্র্যাকশনকে নিয়ে এলো কেন? কারণ সলিবিলিটি আর মোল ফ্র্যাকশন এরা আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল। দুটো গ্যাস মানে কি বলতে চাইছো? হাই প্রেসারে তোমার এই এমটি স্পেসে যদি তোমার প্রেসার বাড়ে তাহলে তোমার দুটো গ্যাসের মধ্যে যে গ্যাসের প্রেসার ওই এমটি স্পেসে বেশি থাকবে, যে গ্যাসের মলিকুল এমটি স্পেসে বেশি থাকবে সেই গ্যাসটাই বেশি বেশি ডিসলভ হবে। মানে কোন দুটো গ্যাস? মানে দুটো গ্যাস থাকবে। যদি দুটো গ্যাস থাকে দুটোর মধ্যে কোনটা বেশি ডিসলভ হবে? যার প্রেসার এমটি স্পেস রিজিয়নে বেশি। যদি একটা গ্যাস থাকে সেই গ্যাসটা বেশি ডিসলভ হবে। আচ্ছা, প্রেসার বাড়ালে এমটি স্পেস রিজিয়নে থাকা গ্যাস মলিকুল সলিউশনের মধ্যে ডিসলভ হবে। এবার একটা গ্যাস থাকলে প্রেসার বাড়ালে সেই গ্যাসটাই ডিসলভ হবে। দুটো গ্যাস থাকলে যে গ্যাসটা বেশি আছে, যে গ্যাসের প্রেসারটা বেশি সেই গ্যাসটা বেশি ডিসলভ হবে। এবারে মোল ফ্র্যাকশন কে কেন নিয়ে আসা হলো? কারণ সলিবিলিটি আর মোল ফ্র্যাকশন আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। কেমন করে প্রপোর্শনাল? নিজেরা কমন সেন্স লাগাও তাহলে বুঝতে পারবে। যদি সলিউশনের মধ্যে মোল বাড়ে সলিউটের, তাহলে সলিউশনের মধ্যে সলিউটের মোল ফ্র্যাকশনও বাড়বে। সলিউশনের মধ্যে সলিউটের মোল বেড়েছে, তাহলে সলিউশনের মধ্যে সলিউটের মোল ফ্র্যাকশনও বাড়বে, তাহলে সলিউশনের মধ্যে সলিউটের সলিবিলিটিও বাড়বে। তাহলে মোল ফ্র্যাকশন আর সলিবিলিটি একই কথা, বেসিক্যালি ডাইরেক্টলি প্রপোর্শনাল। সলিউটের মধ্যে মোল ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন বাড়া আর সলিউটের সলিবিলিটি বাড়া দুটো একই কথা। মোল বাড়লেই মোল ফ্র্যাকশন বাড়বে, তার মানে সলিবিলিটি বাড়ছে। ক্লিয়ার? তো হেনরি বললেন
পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস ইন দ্য ভেপার ফেজ, ভেপার ফেজে মলিকুলস এর যত প্রেসার বেশি থাকবে, দুটো যদি গ্যাস থাকে তাই পার্শিয়াল প্রেসার টার্মটা ইউজ করেছে, তত বেশি বেশি করে ডিসলিউশন হবে, দ্যাট ইজ সলিবিলিটি বাড়বে, দ্যাট ইজ মোল ফ্র্যাকশন বাড়বে। ক্লিয়ার হেনরিজ ল? এই ল এর থ্রু দিয়ে আমরা সোডা ওয়াটারের কেসটা এক্সপ্লেন করতে পারি। যখন সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্ক কেনা হয়, অবভিয়াসলি দেখেছো যে উপরে কিছুটা এমটি স্পেস থাকে। টোটাল ভলিউম ধর 2 লিটার আছে, 2 লিটারের বোতলের ভলিউম কিন্তু 2 লিটারের বেশি, কারণ বটলের ভলিউমে 2 লিটারের কোল্ড ড্রিঙ্কের সঙ্গে মেবি 50 ml এয়ার ওখানে এক্সট্রা আছে, অর্থাৎ টোটাল বটলের ভলিউম কিন্তু 2 লিটার নয়, 2 লিটার থেকে বেশি, কারণ কিছুটা এমটি স্পেসও রেখেছে। লিকুইডটা দিয়েছে 2 লিটার, যেটা তোমাকে সেল করা হচ্ছে, বাকি ওপরে কিছুটা এমটি স্পেস রাখা আছে। এমটি স্পেসে কোন গ্যাসটা রাখা থাকে, ওটা রাখার পারপাস আছে। এমটি স্পেসে কোন গ্যাসটা রাখা থাকে? এমটি স্পেসে হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পাঞ্চ করে সিল করা হয়, অর্থাৎ সিল করার আগে হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঞ্চ করা আছে। তাহলে বুদ্ধি করে বলো, কোল্ড ড্রিঙ্কের বটলের ওপরে থাকা এমটি স্পেস রিজিয়নটাতে কোন গ্যাসের প্রেসার বেশি? এই এমটি স্পেস রিজিয়নটাতে হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, রাইট? হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি থেকে থাকে, তাহলে ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস মলিকুলগুলোর কোনো উপায় নেই সলিউশনের মধ্যে বেশি বেশি করে ডিজলভ হয়ে থাকা ছাড়া। সলিউশনে যত বেশি কার্বন ডাইঅক্সাইড ডিজলভ হয়ে থাকছে, তত ঝাঁঝ ব্যাপারটা থাকছে, তত আমাদের কাছে ফ্লেভারেবল থাকছে। যখনই ঢাকনা খোলা হচ্ছে, তখন এই এমটি স্পেস রিজিয়ন থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রেসার বাড়ছে না কমছে? এই ঢাকনা খুলে দেওয়া হয়েছে, হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড ঢোকানো ছিল, ঢাকনা খুলে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা হাই প্রেসারে ছিল সেটা তো ইমিডিয়েটলি বেরিয়ে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রেসার কোন লোকেশন থেকে কমছে? এমটি স্পেস লোকেশন থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রেসার কমে গেল, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিডিয়েটলি বেরিয়ে গেল ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে, ওপেন সিস্টেম হয়ে গেছে, রাইট? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রেসার যেই কমে গেল, আমরা হেনরি লতে কি পড়েছি? এমটি স্পেসে প্রেসার বেশি থাকলে সলিউশনের মধ্যে সলিবিলিটি বাড়বে, ওই গ্যাস যাবে। তাহলে এটাকে উল্টো করো, ব্যাক ওয়েতে ভাবো, রিভার্স ওয়েতে ভাবো। এমটি স্পেসে যদি প্রেসার কমে যায়, তাহলে সলিউশনের মধ্যে ওই গ্যাসের সলিবিলিটি কমে যাওয়া মানে এক্সট্রা ডিজলভ হয়ে যাওয়া গ্যাসগুলো বেরিয়ে আসার জন্য তারা কি করবে? বাবেল তৈরি করবে। লিকুইডের থ্রু দিয়ে গ্যাস বেরিয়ে আসার চেষ্টা করবে, বাবেল তৈরি করবে। অনেকটা গ্যাস যখন একসাথে বেরোবে, অনেকটা বাবেল তৈরি হবে, ফিজ বেরোচ্ছে বলবো আমরা, ফেনা বেরোচ্ছে বলবো আমরা। ক্লিয়ার সোডা ওয়াটারের কনসেপ্ট, হেনরিজ ব্যাপারটা? এবারে হেনরি যে লটা দিলেন, নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালটা করে শেষ করবো। হেনরি যে লটা দিলেন, এটাকে যদি ম্যাথামেটিক্যালি দেখা হয়, হেনরি বললেন আচ্ছা দাঁড়াও, পরের পেজেই করছি। হেনরি বললেন, নিউমেরিক্যালটা আসার আগে দেখো, হেনরিজ লটা বেসিক্যালি বললেন কি? পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস। আমাকে বলো শ্রেয়সী, কোন লোকেশনে পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস? এমটি স্পেস রিজিয়নে গ্যাসের পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল কথা ইউজ করা হয়েছে কেন? যদি একের বেশি গ্যাস থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল গ্যাসের প্রেসারের জন্য পার্শিয়াল কথা ইউজ করা হয়েছে। দ্যাট ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, দ্যাট ইজ মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস, কারণ এখানে গ্যাসটাই সলিউট। মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস, মোল ফ্র্যাকশনটা কোন লোকেশনের কথা বলছে? সলিউশন ফেজে। এমটি স্পেস রিজিয়নে গ্যাসের পার্শিয়াল প্রেসার যত বেশি হবে, সলিউশন ফেজে ওই গ্যাসের মোল ফ্র্যাকশন অর্থাৎ সলিবিলিটি তত বেশি হবে। ক্লিয়ার? প্রপোর্শনালিটি কি? এবার যদি আমি, সো এটার লোকেশন হচ্ছে এমটি স্পেস, এর লোকেশন হচ্ছে সলিউশন ফেজ। যদি এবার এটাকে আমি একটা ইকুয়াল টু সাইন দিই, একটা কনস্ট্যান্ট আসা উচিত, এটাকে বলে হেনরি কনস্ট্যান্ট ইনটু কাই। সো দিস ইজ হেনরি ল ইন ম্যাথমেটিক্যাল ফর্ম। Partial pressure is equal to Henry constant into mole fraction of solute, mole fraction of, আর mole fraction of solute plus solvent কত হয় always? Mole fraction of solute pressure equal to kh, kh তো হচ্ছে Henry's constant into chi, equal to sign এসছে তাই constant এসছে। আর pressure of mole fraction of solute plus mole fraction of solvent কত হবে always? 1, chi a plus chi b equal to 1, একটু আগেই প্রুফ করেছিলে, ঠিক আছে? সো মোল ফ্র্যাকশন অফ সলিউট, এটা কি প্রেসারের ফর্মুলা? প্রেসারের ফর্মুলা হেনরিজ ল। মোল ফ্র্যাকশন অফ সলিউট প্লাস মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইকুয়াল টু 1 হবে। নরমালি আগে মোল ফ্র্যাকশন কনসেপ্টে পড়েছি, আর এখানে হেনরিজ ল থ্রু দিয়ে দেখলাম পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস ইজ ইকুয়াল টু হেনরি ল কনস্ট্যান্ট ইনটু মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন দ্য সলিউশন। ক্লিয়ার? নিউমেরিক্যালটা করে ফেলো, কি বলছে দেখো।
ইফ নাইট্রোজেন গ্যাস ইজ বাবলড থ্রু ওয়াটার, তার মানে ওয়াটারের মধ্যে নাইট্রোজেন গ্যাস ডিসলভ করা হচ্ছে at 293 কেলভিন। আচ্ছা, এখানে বাবলড থ্রু ওয়াটার কথাটা মানে নাইট্রোজেন গ্যাস ভেতরে ছিল, সে বাবল হয়ে বেরিয়ে আসছে তা নয়। নাইট্রোজেন গ্যাসকে চার্জ করা হচ্ছে ভেতরে ওয়াটারের মধ্যে, এন্ড নাইট্রোজেন গ্যাস বাবল তৈরি করে করে ভেতরে ঢুকছে। চার্জ করা হচ্ছে মানে বেসিক্যালি প্রেসার দিয়ে ঢোকানো হচ্ছে নাইট্রোজেন গ্যাসকে ইনসাইড ওয়াটার। If nitrogen gas is bubbled through water at 293 Kelvin, how many millimoles of nitrogen gas would dissolve in 1 liter of water? 1 লিটার ওয়াটারের মধ্যে কত মিলিমোল নাইট্রোজেন গ্যাস ডিসলভ হবে? অ্যাজিউম নাইট্রোজেন এক্সার্ট করছে এটা পার্শিয়াল প্রেসার, দ্যাট ইজ পি এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.987 বার, কেএইচ দিয়ে দিয়েছে দিস মাচ। প্রথমে কাইটা বার করে ফেলো। কি করে অঙ্কটা করবে? প্রেসার ইজ গিভেন, নাইট্রোজেন গ্যাসের প্রেসার পি ইজ গিভেন, that is 0.987 bar, 0.987 bar. KH is given, nitrogen gas এর জন্য Henry constant is given, that is 76.48 কিলো বার, যাকে বার ইউনিটে নিয়ে আসতে হবে, ইউনিট সেম রাখতে হবে। 76.48 কিলো বার মানে 76480 বার, রাইট? কিলো বারকে বারে নিয়েছি, 1000 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে পি জানা আছে, কেএইচ জানা আছে, কাই বেরিয়ে যাবে এখান থেকে। স্যার কেএইচ কি মানে প্রত্যেকবার আলাদা আলাদা হবে নাকি কোশ্চেনে দেওয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে পি দেওয়া আছে, কেএইচ দেওয়া আছে, কাইটা বেরিয়ে যাবে। কাইটা কত হবে বলো? কাইটা হয়ে যাবে হচ্ছে, ভ্যালুটা এখনই বার করতে হবে না, কাই হবে হচ্ছে পি বাই কেএইচ, হ্যাঁ কি না? কাই বেরিয়ে গেছে, কাইটা মানে হচ্ছে মোল ফ্র্যাকশন বেরোলো। কি বেরোলো? কার মোল ফ্র্যাকশন? সলিবিলিটি মোল ফ্র্যাকশন। কি কথা হলো? সলিউটটা কে? সলিউটটা পি, সলিউটটা কে? এটা বলতে পারছিস না কেন তুই? শুধু টুকছিস তার মানে, মানে যখন টোকার ব্যাপার ছিল না তখন তুই শুধু দেখে যেতিস, তখনও বুঝতিস না। এখন টুকতে বলছি, এখনো বুঝছিস না। তো কাইটে তো বলছি মোল ফ্র্যাকশন, কার মোল ফ্র্যাকশন ওটা তো জিজ্ঞেস করছি। কার মোল ফ্র্যাকশন এগেন জিজ্ঞেস করছি। কেন N2? N2 এর ভ্যালু বার করতে ইয়ে বার করতে ইয়েটা কি? মোল সলিবিলিটি বার করতে N2 সলিবিলিটি বার করতে দিয়েছে। কি বার করতে দিয়েছে ভালো করে বলো? সলিউট কে এখানে বলো? এই কোশ্চেনটা থেকে আমাকে পড়ে বলো সলিউট কে সলভেন্ট কে? N2 সলভেন্ট তোমার ওয়াটার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সলিউট হচ্ছে N2 সলভেন্ট, আর সলিউটকে পাস করানো হচ্ছে সলভেন্টের থ্রু দিয়ে, যেটাকে বাবল করা হচ্ছে বলা হয়েছে। ক্লিয়ার তো? এটা সলিউটের অ্যামাউন্ট কত সেটা বার করতে দিয়েছে, হাউ মেনি মিনিমোলস অফ N2 এটা বার করতে দিয়েছে। সলভেন্টের অ্যামাউন্ট বলে দিয়েছে কোশ্চেনে, 1 লিটার বলে দিয়েছে। ক্লিয়ার? এর সঙ্গে আর কি বলেছে? N2 গ্যাসকে যে প্রেসারে বাবল করা হচ্ছে সেই প্রেসারটা দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 0.987 বার, আর N2 গ্যাসের KH এর ভ্যালু দিয়ে দিয়েছে হেনরি কনস্ট্যান্ট 76.48 কিলো বার, যাকে বার ইউনিটে নিয়ে আসছে, কারণ ইউনিটটাকে সেম রাখতে হবে। তাহলে পি বাই কেএইচ করলে মোল ফ্র্যাকশন বেরোলো। কার মোল ফ্র্যাকশন বেরোলো? কার? N2, দ্যাট ইজ সলিউট। সলিউটের, কারণ কাইটা হচ্ছে সলিউটের প্রেসার অফ দ্য গ্যাস, গ্যাসটার ওই গ্যাসটারই সলিউশনের মধ্যে মোল ফ্র্যাকশন, দ্যাট ইজ সলিউটটার মোল ফ্র্যাকশন সলিউশনের মধ্যে, ওই সেম গ্যাসটার। এটা হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস ইন দ্য এমটি ফেজ রিজিয়ন, ওই সেম গ্যাসটারই মোল ফ্র্যাকশন ইন দ্য সলিউশন রিজিয়ন। ঠিক আছে? তাহলে কাইটা হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন, তো কাইটা এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা যদি কি এরকম বলতে পারি, যদি কাই বেরিয়ে যায় তাহলে আমাদের কাছে N2 আছে আর ওয়াটার আছে, এই দুটোই তো আছে। ধরলাম মোল অফ N2 ইজ ইকুয়াল টু N2 ধরলাম, আর সেকেন্ড জন আছে ওয়াটার। মোল অফ ওয়াটার এটা গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করে বার করে নিতে পারি। মোল অফ ওয়াটারটাকে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করে বার করতে পারি, যেখানে গিভেন মাস দেওয়া আছে 1 লিটার ওয়াটার, ডেনসিটি 1 গ্রাম পার সিসি ধরলে 1 লিটার ওয়াটার মানে 1000 গ্রাম হবে। 1 লিটার মানে 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। কিছু বলা নেই, মানে ডেনসিটিকে আমি নর্মাল 1 গ্রাম পার এমএল ধরে নিচ্ছি, 1 গ্রাম পার সিসি ধরে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে ওয়াটারের ডেনসিটি 1 গ্রাম পার সিসি, ওয়াটারের মাস হচ্ছে 1 লিটার, ভলিউম হচ্ছে 1 লিটার, তাহলে মাস হবে 1 কেজি, দ্যাট ইজ 1000 গ্রাম বাই ওয়াটারের মলিকুলার ওয়েট 18, এটা আসে 55.55। তাহলে ওয়াটারের মোল কত? গিভেন মাস দ্যাট ইজ 1 লিটার মানে 1000 গ্রাম,
ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট 18, 1000 বাই 18 করলে 55.55 আসবে। ওয়াটারের মোল হচ্ছে দিস মাচ। তাহলে টোটাল মোল কত? N2 এর মোল প্লাস ওয়াটারের মোল, এটা টোটাল মোল, ইয়েস অর নো? তাহলে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন কত? নাইট্রোজেনের মোল বাই টোটাল মোল, এটা নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন, হ্যাঁ কি না? এই অবধি বুঝেছো কিনা বলো? নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন হবে নাইট্রোজেনের মোল বাই নাইট্রোজেনের মোল প্লাস ওয়াটারের মোল, দ্যাট ইজ দ্য টোটাল মোল। এটা নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন। এবারে হেনরিজ ল কে ইউজ করে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন আগেই বার করে নিয়েছো, রাইট? হেনরিজ ল কে ইউজ করে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন আগেই তো বার করে নিয়েছো। এই যে এখান থেকে বার করে নিয়েছো নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন P/KH করে, তাহলে P/KH করে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন বেরিয়ে গেছে। সেই নাইট্রোজেনের মোল ফ্র্যাকশনটা এখানে পুট করলে নাইট্রোজেনের মোল বেরোবে, রাইট? তাহলে এখান থেকে তুমি পাচ্ছ মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন, যেটা P/KH করে আগেই বার করে নিয়েছো। তাহলে P/KH তোমার জানা, আগেই বার করে নিয়েছো। নাইট্রোজেনের মোল উপরেও আছে নিচেও আছে, এটাকে x ধরে নাও। সো x/x প্লাস 55.5 ইজ ইকুয়াল টু P/KH, যেটা বার করেছো। এখান থেকে x এর ভ্যালু বার করলে সেটা নাইট্রোজেনের মোল বেরোবে, তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে নাইট্রোজেনের মিলিমোল বেরোবে। কোশ্চেন্সে মিলিমোল চেয়েছিল। এটা পুট করে নিতে হবে। বলো স্যার একবার করে দেখাবে? বলো বলো কি বলছো? একবার করে দেখাবে, মানে ওই x ধরে করাটা। করো, নিজে করো, এটা তো নর্মাল সিম্পল ম্যাথ। x/x প্লাস 55.5 ক্রস মাল্টিপ্লাই করো, তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, শ্রীধরাচার্যের ফর্মুলা লাগাতে হবে। x/x প্লাস 55.5 ইজ ইকুয়াল টু এখানে যে ভ্যালুটা পাচ্ছ সেটা, তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করবে। ক্রস মাল্টিপ্লাই করার পরে আর শ্রীধরাচার্য লাগবে না, দেখো কি করে হবে, ইজি। এটাকে x ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 82, তাহলে করে বল কত হচ্ছে। 82 কর, ক্যালকুলেটর নিয়ে কর। 0.987 বাই 76480, এটা কত হচ্ছে বল? 0.987 p বাই 76480, 0.987 বাই 76480 কত হচ্ছে এটা বল? 1.2 1.29। তাহলে 2 কি করে হয়? 1.290 তাহলে 29 বল অন্তত, নাহলে 3 বল। 29 আর 2 এর মধ্যে হিউজ ডিফারেন্স। 1.3 তুই 80 পেয়েছিস আর 89 পেয়েছিস একই। 89 পেলে এবার থেকে বলবো 80 পেয়েছিস, দেখ। তাহলে এটা 1.29 এসছে, ঠিক আছে? তাহলে এখানটা আমি 1.29 পুট করতে পারি। তাহলে x বাই x প্লাস 55.5 ইজ ইকুয়াল টু 1.29, রাইট? সো ক্রস মাল্টিপ্লাই করছি, x ইজ ইকুয়াল টু 1.29x প্লাস 1.29 ইন্টু 55.55, 55.5, রাইট? আচ্ছা, এবার 1.29x টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে হয়ে যাবে x মাইনাস 1.29x ইজ ইকুয়াল টু 1.29 ইন্টু 55.5। সেখান থেকে x ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? আমার 55.93 আসছে। যেটাই আসছে সেটাই আনসার হবে। দেখো এত মিলিমোল আছে, বাড়িতে ভালো করে করবে, তাহলে চেক করবে। 0.716 মিলিমোল, 0.716 মিলিমোল। দাঁড়া একবার চেক করে নিই। নাইট্রোজেনের মোল n ধরেছি, দ্যাট ইজ x বাই ওয়াটারের মোল হচ্ছে 1000 বাই 18, 55.5, x বাই টোটাল মোল, x বাই টোটাল মোল ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন। ঠিকই আছে। ওকে, এখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করতে হবে, তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে মিলিমোল পাওয়া যাবে। ওকে।